দাদু। হ্যাঁ, তো আমরা রেকর্ডিংটা অন করে ফেললাম। ঠিক আছে, তো দেখেন, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা রাইটিং গ্রামারের কিন্তু অনেকগুলো পার্ট দেখে ফেলছি। ঠিক আছে, ক্লজ বুঝে গেছি, টেন্স বুঝে গেছি, তারপর কি বলে আপনার এই যে নিউজ, এই এই টেন্সের পরে মডেলটাও কিন্তু মোটামুটি শুরু করছি। সো রাইট নাও আমরা অনেক কিছুই পাবো যেগুলা মানে পত্র পত্রিকা পড়তে গেলে দেখবেন যে কমন পড়বে। ঠিক আছে, আনরিয়েল টেন্সটা আমাদের আলোচনাতে এখনো আসে নাই, বাট ভেরি সুন উই উইল ডিসকাস অর ডাইভালস দ্য সেন্স অফ আনরিয়েল কন্ডিশনস। ওগুলো আমরা দেখবো। তো আমরা সেটা পত্রিকার উপর ক্লাস করবো, আগামী 2 থেকে 3টা ক্লাস পত্রিকার উপরই হবে। এবং বেসিক্যালি আমরা দেখবো যে পত্র পত্রিকায় কিভাবে আপনার এই ধরনের সেন্স গুলাকে তারা ইউজ করতেছে। ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা অপিনিয়ন পাতায় যাই। পত্রিকা পড়তে গেলে আপনি রেগুলার যে নিউজগুলো আসতেছে, মানে নিউজ যেগুলো আসতেছে, ওগুলো দেখবেন এক ধাঁচের সেন্টেন্স প্যাটার্ন ফলো করে। আর অপিনিয়ন, এডিটোরিয়াল, জিওপলিটিক্যাল ইনসাইট, হ্যাঁ, এগুলোতে গেলে দেখবেন যে একটু ভিন্ন ধরনের আপনার কি বলে যে এই সেন্টেন্স প্যাটার্ন ফলো করে। সো প্যাটার্ন বুঝতে চাইলে আমি মনে করি যে আপনাকে এগুলো দেখতে হবে, যে অপিনিয়ন, এডিটোরিয়ালস, ঠিক আছে, জিওপলিটিক্যাল ইনসাইট, এগুলো দেখতে হবে। এগুলো দেখলে আপনি মোটামুটি আশা করা যায় যে একটা ভালো পাবেন, কি বলে যে ভালো একটা গ্রোথ পাবেন এখানে। ঠিক আছে, তো আমরা ধরেন এখান থেকে একটা নেই। ঠিক আছে, আমরা এখান থেকে জিওপলিটিক্যাল ইনসাইটের মধ্যে গেলাম। হ্যাঁ, আমরা ধরেন এখান থেকে আমরা এটাই নিলাম যে অ্যানাদার ইয়ার অফ ডিভাস্টেশন ফর দ্য প্যালেস্টিনিয়ানস। ঠিক আছে, যে আরো একটা বছর, ঠিক আছে, প্যালেস্টিনিয়ানদের জন্য কি আরো একটা বছর, হ্যাঁ, ধ্বংসের বা ধ্বংসযজ্ঞের। ডিভাস্টেশন মানে ব্যাপক ধ্বংস বা ক্ষতি, এরকম বোঝায়। ওকে, এখন দেখেন কি বলতেছে। আম, আমরা যদি আম, আমরা যদি বাক্যগুলোর দিকে তাকাই, আমরা দেখবো যে অনেক কিছু আমরা বুঝবো, না বোঝার কিছু নাই। ঠিক আছে, বলতেছে ইমাজিন, চিন্তা করেন, ওয়েকিং আপ ইচ মর্নিং টু দ্য সাউন্ড অফ সাইরেন্স, সরি সাইরেন্স। ঠিক আছে, বলতেছে কি, কল্পনা করেন যে প্রতিদিন আপনি জেগে উঠতেছেন কি থেকে, ঘুম থেকে জেগে উঠতেছেন সাইরেনের শব্দে। ইমাজিন ওয়েকিং আপ ইচ মর্নিং টু দ্য সাউন্ড অফ সাইরেন। ভালো কথা। এখন এই যে টু প্রিপোজিশনটার অবজেক্ট কি? দ্য সাউন্ড অফ সাইরেন্স। এই যে দ্য সাউন্ড অফ সাইরেন আপনি লিখলেন, এই সাউন্ড অফ সাইরেনের একটা অ্যাডজেক্টিভ ক্লজ এখানে আছে। সেই অ্যাডজেক্টিভ ক্লজটা কি? হুইচ ইকো থ্রু ইউর নেইবরহুড, যা আপনার নেইবরহুডের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। হুইচ ইকো, তাহলে রিডাকশন করে কি হয়ে যায় বলুন তো এখানে বুদ্ধি করে এটা? ইকোয়িং। ইকোয়িং। ইকোয়িং থ্রু ইওর নেইবরহুড, তার মানে কি, কল্পনা করেন যে আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতেছেন সাইরেনের শব্দে, যেটা হচ্ছে আপনার নেইবরহুডের মধ্যে আপনার কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, মানে একই জিনিস ওদের মধ্যে হচ্ছে। দেখেন, সকালের পর তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনি একটা বাক্য পড়লেন, বাক্যের শুরুতেই চলে আসলো কি, এই যে ইকোয়িং থ্রু ইওর নেইবরহুড, এটা একটা কি বলেন তো? এটা একটা নাম আছে, নামটা বলেন শুনি, পড়াইছে আপনাদেরকে, বলতে হবে উত্তর। অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ আমিও জানি, স্পেসিফিক করে নাম বলতে হবে। আমি কে? আমি একজন মানুষ। প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপেল। পার্টিসিপিয়াল, প্রেজেন্ট পার্টিসিপল না, প্রেজেন্ট পার্টিসিপিয়াল। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে? দ্য আনসার্টেনিটি অফ সেফটি অ্যাজ ইউ সেন্ড ইউর চিলড্রেন টু স্কুল। ঠিক আছে, মানে এখানে বাক্যটা হইছে কিভাবে তৈরি, দেখেন। বাক্যটা তৈরি হয়েছে, আমি আপনাকে লিখে দেখাই তাহলে বুঝতে পারবেন যে বাক্যটা কিভাবে হয়েছে। ঠিক আছে, এই বাক্যটা হচ্ছে এইভাবে যে ইমাজিন, ঠিক আছে, ইমাজিন এ কমা বি, ঠিক আছে, কমা এন্ড মনে করেন যে সি, মানে কল্পনা করেন এইটা, এইটা এবং এইটা। এই এ কোনটা? এই এটা হইতেছে আপনার যে ওয়েকিং আপ ইচ মর্নিং টু দ্য সাউন্ড অফ সাইরেন্স। এবার এই এ এর জন্য কি হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপিয়াল, যেটা কি হচ্ছে, ইকোয়িং হচ্ছে থ্রু ইওর নেইবরহুড।
বি নাম্বারটা কি কল্পনা করতে কইছে? দ্য আনসার্টেনিটি অফ সেফটি, নিরাপত্তার যে অনিশ্চয়তা, অ্যাজ ইউ সেন্ড, যখন তুমি অ্যাডভার্ব ক্লজ, যে যখন তুমি পাঠাচ্ছ তোমার সন্তানকে কোথায়, টু স্কুল, অ্যান্ড দ্য কনস্ট্যান্ট ফিয়ার, এগুলো সি, কনস্ট্যান্ট ফিয়ার অফ লুজিং এভরিথিং ইউ হোল্ড ডিয়ার। ঠিক দাদা কি হটস্পট বন্ধ করে তুই তো? ভাই, হটস্পট বন্ধ নন, এটা আপনার অডিও অফ করে কথা বলেন, ঠিক আছে? তাহলে কি বলতেছে, যে কল্পনা করেন প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠতেছেন সাইরেনের শব্দে, যা কেউ করতেছে আপনার নেইবারহুডের মধ্যেও, এবং আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন একটা নিরাপত্তার ঝুঁকি নিয়ে, এবং কি সবকিছু হারানোর একটা একটা কি ভয়, ভয়, ঠিক আছে? তো আহ, এই যে এভরিথিং, দ্য কনস্ট্যান্ট ফিয়ার অফ লুজিং এভরিথিং, এই এভরিথিং এর আবার কি আছে, একটা একটা আছে, কি বলে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, দ্যাট ইউ হোল্ড ডিয়ার, দ্যাটটা বাদ দিয়ে ইউ হোল্ড ডিয়ার বলছে। বুঝতে পারছেন কি বললাম? জি, বুঝতে পারছি। দাদা হুম, আচ্ছা, গেল। তারপরে কি দেখে, তারপর প্রথম বাক্যে দেখেন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পেয়ে গেছি, অ্যাডভার্ব ক্লজও পেয়ে গেছি। তারপর কি বলছে, যে দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি, ঠিক আছে? আহ, একটু দাঁড়ান, বাস্তবতা। একটু দাঁড়ান, যাবে, একটু সময় দিন আমাকে। উম, তো কি হইতেছে, যে দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি, এটাই হলো কি নির্মম বাস্তবতা, রিয়েলিটি মেনি প্যান, এই যে এই দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি, বাক্যের সাবজেক্ট হচ্ছে দিস এখানে, মানে এই হিসেবে চিন্তা করলে এখানে মূলত সাবজেক্ট হচ্ছে দিস না, হার্শ রিয়েলিটি, ঠিক আছে? এই হার্শ রিয়েলিটিটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে এখানে বসে, যদিও দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে এটাই এক প্রকার সাবজেক্ট এখানে। এই হার্শ রিয়েলিটির জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? এই যে এই যে দেখেন, দ্যাট মেনি প্যালেস্টিনিয়ানস ফেস ডেইলি, যা কিনা কি করে, আপনার প্যালেস্টাইনের, ফিলিস্তিনের লোকেরা প্রত্যেক দিনই ফেস করছে, মুখোমুখি হচ্ছে। একটু দাঁড়ান। এটাই হলো কি নির্মম বাস্তবতা। কোন বাস্তবতা? দ্যাট মেনি প্যালেস্টিনিয়ানস ফেস ডেইলি। তো দ্যাট মেনি প্যালেস্টিনিয়ানস ফেস ডেইলি, এখান থেকে দ্যাটটা আমরা ইজিলি অমিট করতে পারি। তো দ্যাটটা বাদ দিয়ে কি হয়ে গেল, মেনি প্যালেস্টিনিয়ানস ফেস ডেইলি। এখন এই দ্যাটটা যে বাদ দিয়ে এটুকু লিখছি, এটা কি বুঝতে পারছি আমরা? দাদা হ্যালো, আমরা কি এটা বুঝতে পারছি না বুঝতে পারিনি বলেন? বুঝতে পারছি। বুঝতে পারছি, good. এখন এই যে আপনি বুঝতে পারছেন, এখন এই ব্যাপারটাকেই সে আবার মডিফাই করছে কি, একটা কোলন দিয়ে। তো এইখানে আপনি যদি সেন্টেন্সটা শিখতে চান, আপনি কোলন ধরেও আগাইতে পারেন, আবার চাইলে ভাবতে পারেন যে এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হুইচ ইজ এ লাইফ, হুইচ কাটছে, ইজ কাটছে, এ লাইফ, মানে পুরো ব্যাপারটাকে সামারাইজ করে কোলন দিয়ে বললো এটা একটা জীবন, এ লাইফ। এবারে এ লাইফ অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ইজ ফিল্ড উইথ রেজিলিয়েন্স অ্যান্ড কারেজ অ্যামিড ওভারওয়েলমিং চ্যালেঞ্জেস, হুইচ ইজ ফিল্ড উইথ, যা কিসে পরিপূর্ণ, কিসে ভর্তি, পরিপূর্ণ, রেজিলিয়েন্সের মধ্যে, রেজিলিয়েন্সে পরিপূর্ণ, মানে টিকে থাকার লড়াই, অ্যান্ড কারেজ, এবং সাহসিকতায় পরিপূর্ণ। কিসের মধ্যে? এই অজস্র, অবাক করার মতো প্রতিবন্ধকতার মধ্যে, ঠিক আছে? তাহলে এই যে দিস থেকে শুরু করে চ্যালেঞ্জেস পর্যন্ত কিভাবে হইলো, এটাকে আমরা বুঝতে পারছি না বুঝতে পারিনি বলেন? বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে আহ এখানে কি দাঁড়াইলো, এখানে দাদা দাঁড়াইলো, কোলন দিয়ে কি এক কথায় বুঝিয়েছে জিনিসটা? কোলন দিয়ে পুরো জিনিসটাকে সামারাইজ করছে। যখন আমরা কোনো কিছুকে এক্সপ্লেন করতে যাই বা সামারাইজ করতে যাই, তখন এই কোলনটাকে আমরা ব্যবহার করি। কিরকম ব্যবহার করতে পারি? ধর আমি মনে করেন বললাম এরকম, যে একটা বাক্য ধরেন আমি লিখি, দেখেন এগুলো পড়বেন, এগুলো দেখবেন পত্রিকা পড়লে র্যান্ডমলি অজস্র ডিসকাশন আমাদের কাছে আসবে, এবং পড়লেই এগুলা ক্লিয়ার হবে। ধরেন আমি মনে করেন বললাম যে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ইস স্টেইং হেয়ার, ঠিক আছে, ফর 2 decades, আমি 2 দশক ধরে এখানে থাকতেছি। এখন এই যে 2 দশক ধরে থাকতেছি, এই জিনিসটাকে বললাম যে, ধরেন
মনে করেন মনে মনে বললাম যে হুইচ ইজ এ লাইফ, যা একটা জীবন। এখন কি বললাম, এই হুইচ কাটলাম, ইজ কাটলাম, কি হয়ে গেল, এ লাইফ। হ্যাঁ, এবার বললাম এই লাইফটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসলাম, যে ইজ দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিজায়ার্ড ড্রিম, যেটা হচ্ছে আমার জন্য কি একটা মোস্ট ডিজায়ার্ড একটা ড্রিম। তাহলে আমি যেখান থেকে এবার দ্যাট ইজ কেটে দিই, তাহলে কি হবে, ওয়ান অফ দ্য মোস্ট ডিজায়ার্ড দিয়ে এটা কমা দিয়ে আলাদা করে দিব। ঠিক আছে, আই হ্যাভ বিন স্টেইং হিয়ার ফর 2 decades, এ লাইফ ওয়ান অফ দ্য মোস্ট ডিজায়ার্ড ড্রিম। ঠিক আছে, ড্রিমস হবে যদিও। তো আপনি যদি কি করতে পারেন, আপনার আগের কথাটাকে এবার সামারাইজ করতে পারেন। এখানেও উনি এই কাজটা করছে। যেমন আপনি পত্রপত্রিকা পড়লে প্রায় টাইমে যেমন দেখবেন, কিরকম দেখেন, যে আপনি মনে করেন বললাম যে উম, হুম, আমার না এটা না, হ্যাঁ, না 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 না। তো এখন কি হলো, যে আমি মনে করেন লিখলাম কি, আমি মনে করেন লিখলাম যে ট্রাম্প হ্যাজ ইম্পোজড 25% কি হলে Yes. ট্যারিফ, ঠিক আছে, অন ইম্পোর্টস। হুম, এখন ধরেন ইম্পোর্টস এর উপর কি করছে, 25% ট্যারিফ দিচ্ছেন, ইম্পোজ করে দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এখন এখন কি হবে, এখন ধরেন আপনি মনে করেন বললেন, কি বললেন, যে আপনি মনে করেন বললেন, একটু দাঁড়ান তো, কি হয়েছে, একটু আমাকে সময় দেন, আমি একটা একটা কাজ শেষ করে আসি। হ্যাঁ, একটু সময় দেন আমাকে। ভাল লাগে না বুঝছেন, মাথা মাথা গরম বানালে মানুষ জন্য রাখে না। একটু দাঁড়ান। আচ্ছা, ওটা পড়ি, হ্যাঁ ওটা দেখবো না পরে, বুঝতেছি না কি হয়েছে এটা। তো এখন ধরেন আপনি কি করতে পারেন দেখেন, এই লাইনটা তো মনে ডিলিট হয়ে গেছে নাকি, তাই না? আমি কি লিখলাম, যে ট্রাম্প হ্যাজ ইম্পোজড 25% ট্যারিফস অন ইম্পোর্টস। আচ্ছা, এটা মনে করেন ট্রাম্প সাহেব লিখছে, ঠিক আছে, করছে। এখন আপনি বলতেছেন যে হুইচ ইজ এ ফ্যাক্ট, এটা সে কাকে মডিফাই করতেছে, পুরো বাক্যটাকেই সে মডিফাই করতেছে। হুইচ কাটবো, ইজ কাটবো, কি হবে, এ ফ্যাক্ট। এবার এই এ ফ্যাক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, কি বলবো, আমি মনে করেন বললাম যে হুইচ উইল রেজাল্ট ইন এ ট্রিমেন্ডাস, কি, হুইচ উইল রেজাল্ট ইন, মনে করেন লিখলাম সাম ডায়ার কনসিকুয়েন্সেস, লিখলাম। এই যে হয়ে গেল, দেখছেন? তাহলে এই যে এ ফ্যাক্ট কিভাবে আসে বুঝতে পারছেন ব্যাপারটা এখানে? হ্যালো, হ্যাঁ বাবা, বুঝতে বুঝতে পারছি। পারছেন, গুড। সো এভাবে পড়তে পড়তে এগুলো ক্লিয়ার হতে হবে, তাহলে পারবেন। ঠিক আছে, এবার কি বলতেছে, যে ফর মেনি প্যালেস্টাইনিয়ান চিলড্রেন, এই যে দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু করছে, নাউন দিয়ে শেষ করছে। যে অনেক, এই যে আমরা বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ যখন আগে চলে আসে তখন কমা দিয়ে আলাদা করলে ভাল লাগে। তো বাক্যটা মেইনলি কি ছিল, বাক্যটা মেইনলি ছিল এরকম, যে গ্রোয়িং আপ হ্যাজ মিনড প্লেইং ইন দ্য শ্যাডো অফ কনফ্লিক্ট রাদার দেন প্লে গ্রাউন্ড ফর মেনি প্যালেস্টিনিয়ান চিলড্রেন। মানে কি, বেড়ে ওঠা মানেই হচ্ছে আপনার যুদ্ধের যে আপনার বা সংঘাতের বা মানে প্লে মাঠে না হয়ে বরঞ্চ সংঘাতের মাঠে, মানে সংঘাতের জায়গাতেই খেলাধুলা করাটাই হচ্ছে গ্রো আপ। কাদের জন্য, ফর মেনি প্যালেস্টিনিয়ান চিলড্রেন, অনেক ফিলিস্তিনি শিশুদের জন্য। ঠিক আছে, এখন এই ফর মেনি প্যালেস্টাইনিয়ান চিলড্রেন এটাকে আগে নিয়ে আসা হয়েছে। আগে নিয়ে আসার কারণে কি করা হয়েছে, কমা দিয়ে আলাদা করা হয়েছে। যে অনেক, বেশিরভাগ ফিলিস্তিনি শিশুর জন্য গ্রোয়িং আপ মানে বেড়ে ওঠা, মানে কি, হ্যাজ মিনড প্লেইং ইন দ্য শ্যাডো অফ কনফ্লিক্ট, মানে কি,
কনফ্লিক্টের শ্যাডোর মধ্যে বা ছায়ার মধ্যে খেলাধুলা করাটাকেই বোঝায়, কিসের পরিবর্তে, রাদার দ্যান প্লেগ্রাউন্ডস, খেলার মাঠের পরিবর্তে। ঠিক আছে, সুন্দর একটা বাক্য লিখছে। দাদা টু গ্রো আপ হওয়া যেত না এখানে, যদি আমি টু হ্যাঁ গ্রো আপ হ্যাঁ ইউজ হ্যাঁ করতাম? হ্যাঁ হ্যাঁ। গ্রোয়িং আপের জায়গায় যদি টু গ্রো আপ ইউজ করতাম টু তাহলে কি গ্রো হতো আপ, দাদা? আপনি বলেন তো, গ্রোয়িং আপ আর টু গ্রো আপ বাংলা মিনিং কি হতে পারে বলেন তো? দাদা ইনফিনিটিভ হিসাব করতেছিলাম তো। আমি প্রশ্ন যেটা করব উত্তর সেটা দিবেন, না পারলে না বলবেন। আমি কি আপনাকে বলছি আপনি কি হিসাব করে বলছেন, আমি না প্রশ্নটা ঠিক, কিভাবে সরি বুঝতে-? দাদা। না দাদা, পারবো না যে দাদা। আপনার সরি বলে ফেলেন, এটা বাজে একটা বাজ, কিছু হইলে সরি। হোয়াট ডু মিন বাই সরি? এটা বুলশিট একটা ওয়ার্ড। মনে করেন আপনি আমার পিছনে একটা আঙ্গুল দিছেন, আমি ব্যথা পাইছি, আর আমি বললাম, ভাই তুই আঙ্গুল দিলি কি লিগা? সরি ভাই। মানে এটা কোনো খুব ইজি একটা এক্সকিউজ, সরি। আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, আমি বললাম ভাই কষ্ট দিলেন কেন? আপনি আমার বলবেন যে ভাই আমার কাছে মনে হয়েছে আপনি একটু কষ্ট দিলে আমি একটু শান্তি পাবো, তাই আপনার কষ্ট দিচ্ছি। ওকে, একটা এক্সপ্লেনেশন পাইলাম, ঠিক না? আর তা না করে সরি ভাই, আমি কইছি এই তুই সরি হস নাকি লিখে, আমি তো কইনি আপনার, আমি কইছি আপনি বলছেন যে ভাই গ্রোয়িং আপ না হয়ে টু গ্রো আপ কেন? আমি বলছি টু গ্রো আপ এবং গ্রোয়িং আপের মিনিং বলতে। আপনি মিনিং বলবেন, না পারলে বলবেন পারি না, আমাকে বলেন ভাই আমি হেল্প করবো। আপনি আমি বলতে বলি এটা ইনফিনিটিভ, চিন্তা করছেন নাকি চিন্তা করছেন? কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ, আলোচনা করেন তাহলে। তা আপনি বলছেন কি যে গ্রোয়িং আপ না হয়ে টু গ্রো আপ, এখন আপনি আমাকে বলেন গ্রো আপ, সরি, গ্রোয়িং আপ আর টু গ্রো আপ। সোজা বাংলায় আরো সহজ করে আমরা বলি, মনে করেন জিরান্ড এবং ইনফিনিটিভের মিনিং এর পার্থক্যটা কোথায় আমাদের এটা জানতে হবে, ঠিক আছে? এখন আপনি বলেন যে গ্রো আপ এবং টু গ্রো আপের, সরি, গ্রোয়িং আপ আর টু গ্রো আপের মিনিংটা কি হতে পারে আপনার মধ্যে, বলেন বলেন। আপনি কি জানেন? দাদা পারবো না দাদা। আচ্ছা, পারবেন না বলতেছেন, ওকে। মনে রাখ, আপনি পারবেন না তা না, আপনি পারেন, হয়তো আপনার মনে নেই এখন, ঠিক আছে, বা আপনি তো ভয় পেয়ে কনফিউজ হয়ে গেছেন। সবসময় কথা, জুম ক্লাসে সবসময় কথা হবে টু দি পয়েন্টে, ঠিক আছে? মনে রাখবেন, জিরান বা গ্রোয়িং আপের যে মিনিং, মানে আইএনজির যে মিনিং, সেটা সাধারণত অন্তস্তীয় বা টা এরকম বোঝায়। আর ইনফিনিটিভের মিনিং আসলে বোঝায় তে, ঠিক আছে? তা আমরা মনে করি কি বলতেছি, যে বড় হওয়াটা ওদের কাছে এরকমই, নাকি বড় হতে ওদের কাছে এরকমই, বলেন তো? বড় হওয়াটা। হওয়াটা, ঠিক বড় আছে, হওয়াটা। গ্রোয়িংটাকে ইউজ করা হয়েছে। যদি আপনি তে বুঝে তে দিয়ে সেন্টেন্স কারেক্ট পান, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, আপনি অবশ্যই টু গ্রো আপ লিখবেন। বুঝতে পারছেন কি বলছি ভাই? হ্যাঁ দাদা। হ্যাঁ, প্রশ্ন করবেন, প্রশ্ন করা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যেই দিকে প্রশ্ন করব উত্তরটা আপনিও সেদিকে দিবেন, আমি ওই দিকে দিব। আপনি আমাকে একটা প্রশ্ন করলে আমি যদি আপনাকে ওই দিকে না গিয়ে একটা রাউন্ড অ্যাবাউট একটা অ্যান্সার দিই, আপনি তো বিরক্ত হবেন, হবেন না? সাদা রুটি খাও, সাদা রুটি খাও, তাহলে জল যাবো গা। হ্যাঁ হ্যালো। দাদা। হ্যাঁ, এখন একটা মজার বিষয় বলি আপনাকে ইনফিনিটিভ নিয়ে, সেটা কিরকম জানেন? আপনি আপনার জীবনে ভার্বের সাথে আইএনজি দিয়ে সাবজেক্ট অনেক বানাইছেন, এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ইনফিনিটিভ দিয়ে আপনি খুব কালে ভদ্রে সাবজেক্ট হিসেবে বানাইছেন। কারণ কি জানেন? আমরা বাঙালিরা, একটা দাঁড়ান, ফোন আসছে জরুরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি এখন ক্লাসে আছি, আমাকে পরে ফোন দিন, আগামীকাল ফোন দিন, ঠিক আছে? এখন 11:19 বাজে, ওকে? নমস্কার। তাহলে এখন কি বললো, যে আহ, আমরা কি বললাম যে ভাই আপনি গ্রো, এই সরি, ইনফিনিটিভ কিন্তু মানে কি বলে যে মানে খুব কম টাইম ইউজ করেন, ঠিক আছে? এবং আপনি চিন্তা করে দেখেন, আপনি কবে কালে ভদ্রে কদাচিৎ ইনফিনিটিভকে আপনি ই করছেন, কি বলে যে বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ করছেন, খেয়াল করে দেখেন, আপনি কিন্তু খুব একটা ইউজ করেন নাই। কি বলছি, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, গেল। হ্যাঁ, তারপর আমি যদি পাই আমরা এখান থেকে দেখাবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো কি বলতেছে, যে বম্বিং হ্যাভ টার্নড স্কুলস ইনটু রুইনস। রুইন মানে কি, ধ্বংস, ঠিক আছে? রুইন মানে ধ্বংস। হ্যাঁ, এই রুইনের সাথে আর একটা ওয়ার্ড আছে, রুবল। রুবল মানে টুকরা টুকরা হয়ে যাওয়া, ইট ভাঙা হয়ে যাওয়া। দ্য বিল্ডিং হ্যাজ কলাপসড অ্যান্ড টার্নড ইনটু টার্নড ইনটু রুবলস, এটা বলতে পারেন, ঠিক আছে, রুবলস। আবার এই যে ভেঙে চুরে পড়ে যায়, এটা আর একটা ইংলিশে ডেব্রিস। সাউন্ড বন্ধ করে দাও, আমি ক্লাস নিচ্ছি। ডেব্রিস একটা সাউন্ড আছে, একটা শব্দ আছে, ডেব্রিস, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো নোট করে রাখবেন, যেগুলো বলবো, ডেব্রিস, তারপরে কি বললাম, রুবল, ঠিক আছে, তারপর কি এখানে রুইন পেলাম, ঠিক আছে?
আবার এই রুইন দিয়ে পড়তে গেলে আরেকটা ওয়ার্ড মনে পড়ে যায়, সেটা হচ্ছে র্যামিফিকেশন। র্যামিফিকেশন মানে কি? পরিণতি। আপনাদের পড়াইছিলাম যে আফটার ম্যাথ মানে ফলাফল, মনে আছে? হ্যাঁ দাদা। পড়াই দাদা রুবল স্পেলিংটা কি একটু বলা যাবে? গুগল থেকে দেখে নিন, পারবেন, সমস্যা নেই। আচ্ছা। তো বলতেছে কি যে বোম্বিং কি করছে, মানে বোমা বর্ষণ কি করছে, বিদ্যালয়গুলোকে ধ্বংসে পরিণত, মানে ধ্বংসাবশেষে পরিণত করে ফেলছে। The destruction of schools like the Al Fakhra school in Gaza and the attack on Al Awda school, এই বাক্যটা খুব সহজ একটা বাক্য। দেখি আপনার এটাকে অ্যানালাইসিস করে বলেন বাক্যটা কেমনে হয়েছে, আমি মার্ক করে দিচ্ছি, বলেন। নেন, বলেন। বলেন। হ্যালো? হ্যালো? এই বাক্যটা আমি জিজ্ঞেস করলে বলতে পারেন না কেন? এত সুন্দর করে পড়াইছি আপনাদেরকে আমি এগুলো। হ্যাঁ, ভাগিবাজি করে গেছি এগুলো আমরা। বলেন। দাদা প্রথমে দ্য ডিস্ট্রাকশন অফ স্কুলস, এটা একটা লাইক দ্য আল ফাখুরা। দাদা প্রথম যে অংশটা আছে কমার আগ পর্যন্ত, এটা একটা নাউন ফ্রেজ। হুম, আমি এরপর বাক্য আপনাকে এইভাবে পড়ানো শিখাইছি। বাক্যের বিশ্লেষণ করতে গেলে প্রথমে কি খুঁজতে বলেছি আপনাদেরকে আমি? দাদা এখানে হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজ। ডিস্ট্রাকশন অফ স্কুলস লাইক দ্য আল ফাকুরা হ্যাভ লেফট পার্মানেন্ট স্কার্স অন দ্য কমিউনিটি, এটা হচ্ছে মেইন ক্লজ। না, এখানে আপনি ঠিকই আছেন, একটু বাদ দিয়ে গেছেন আর কি। এখানে এই আল ওয়াদা স্কুল এই পর্যন্ত হলো সাবজেক্ট। যে বলছে আল ফাকরা গাজার আল ফাকরা স্কুলের যে ধ্বংসযজ্ঞ আর আল ওয়াদা স্কুলের উপর যে হামলা, এই দুইটা জিনিস কি করছে? হ্যাভ লেফট পার্মানেন্ট স্কেয়ার্স অন দ্য কমিউনিটি। এই সম্প্রদায়ের মানুষগুলোর উপরে বা এই সম্প্রদায়ভুক্ত মানুষের মনে একটা চিরস্থায়ী বা স্থায়ী ভয় ঢুকাই দিয়ে গেছে। কি বলছে, বুঝতে পারছেন? এই হলো বাক্যের মূল অবস্থান। আপনাদের শিখাই একটা, আপনারা ঘুরে ফিরে ওই যেই লাউ সেই কদুই হয়ে থাকেন, এটা আমার খুব খারাপ লাগে। শুনেন, একটা ক্লাস করার পর যদি একটা মিনিমাম আইডিয়া না ইনজেক্ট করতে পারেন ইনটু ইউর সেলফ, তাহলে আমার এই ক্লাস করে লাভটা কি? আমার এটা একটা ব্যর্থতা। ঠিক আছে? আপনাকে একটা একটা ইন্টেন্স একটা আগ্রহ গ্রো করতে হবে, আগ্রহ গ্রো না করলে হবে না। ঠিক আছে? ওকে, আগ্রহ গ্রো করতে পারলে দেখবেন যে কত সাটল সাটল ডিফারেন্স আপনার সামনে ঘুরে বেড়াতে ধরতে পারেন। আগ্রহ গ্রো করলে বুঝতে পারবেন ইয়েস, দ্যাট ইজ দ্য থিং আই ওয়ান্টেড টু নো। আগ্রহটা নাই কেন? আমি কতবার আপনাকে বাক্য বিশ্লেষণ করে দেখাইছি, দেখেন তো, মনে করে দেখেন। প্রত্যেকটা ক্লাসে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আপনি বলতেছেন ডিস্ট্রাকশন অফ স্কুল লাইক ব্লা ব্লা ব্লা, নাউন ফ্রেজ। আমি কোনোদিন আপনাকে বাক্য বিশ্লেষণ করে পড়াইছি বলেন তো? হুম? না দাদা। কোনোদিনও পড়ে নাই, একদম কোনোদিন পড়ে নাই। চ্যালেঞ্জ করে বলতে কোনো একটা ক্লাস দেখাতে পারি না আমি পড়াইছি। আমি আর পড়াবো না পরে কোনোদিন, কারণ এটা আমি 15-16 বছর ধরে এই পড়াইতেছি। প্রথমে যে কোনো বাক্যের বিশ্লেষণে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে আপনারা গ্রামার পড়েন, পিন পয়েন্ট এরর পড়েন, ঠিক আছে, দেখবেন অনেকে ভুলভাল করে ফেলেন। প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা এটা স্টাইল। যে আমাকে একটা জিনিস দেওয়া হয়েছে, আমি প্রথমে বাক্যের স্কেলিটন বা কঙ্কালটা বুঝবো। কঙ্কালটা না বুঝলে আমি বুঝবো না যে আসলে কি হবে। ঠিক আছে? The বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? দ্য ডিস্ট্রাকশন অফ স্কুলস লাইক আল ফাকুরা স্কুলস ইন গাজা। মানে কি? স্কুলগুলোতে ধ্বংসযজ্ঞ যেমনটা গাজায় অবস্থিত করছে আল ফাকুরা স্কুলে। এছাড়াও কি আল আপনার হচ্ছে ইয়েতে হচ্ছে আপনার হামলা হয়েছে। এই পুরোটাই হলো সাবজেক্ট। ঠিক আছে? ওকে, এবার কি বলতেছে? এই হ্যাভ লেফট পার্মানেন্ট স্কেয়ার্স অন দ্য কমিউনিটি। এখন দ্যাট কিল্ড সেভারাল স্টুডেন্টস কাকে মডিফাই করতেছে? এই যে দ্য অ্যাটাক অন আল ওয়াদা স্কুল, যা কি করছে? দ্যাট কিল্ড সেভারাল স্টুডেন্টস। আমরা চাইলে লিখতে পারতাম না দ্যাট কিল্ড, না লিখে কিলিং লিখতে পারতাম না? পারতাম দাদা। পারতাম। তাহলে কেন রিডাকশনটা করি নাই? এটা কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। এখন এই ব্যাপারটা আজকে আমরা পড়বো। এটা আপনাদেরকে আমি অ্যাডজেক্টিভ ক্লজ ক্লাসে বলছিলাম যে রিডাকশন করতে পারেন, ঠিক আছে, কিন্তু তারপর অনেক সময় করবেন না, কারণ রিডাকশন করলে ঝামেলা সৃষ্টি হবে।
আজকে আমরা এটা শিখবো, এই ঝামেলার সমাধানটা কেমনে হয়। দেখেন, ধরি আপনি দুটা বাক্য লিখছেন। কি লিখছেন দেখেন, সুমন হু ডিজায়ার্স টু বি এ ডক্টর টিচেস, টিচেস কি ম্যাথমেটিক্স মনে করেন লিখলেন, ঠিক আছে। আপনি একটা বাক্য লিখলেন মনে করেন, আরেকটা বাক্য কি লিখলেন, সুমন হু ডিজায়ার টু বি এ ডক্টর টিচেস, কি লিখছেন যে ম্যাথমেটিক্স। এখন দেখেন, একটা মজার জিনিস বলি আপনাকে, এই দুইটা বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেম। সুমন টিচেস ইংলিশ, সুমন ভাই কি পড়ায়, সরি ম্যাথমেটিক্স পড়ায়। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট অ্যাডজেক্টিভ ক্লজটা এক জায়গাতে প্রেজেন্ট আর এক জায়গাতে পাস্ট ইনডিফিনিট। এখন সমস্যা হলো কি জানেন, ইফ ইউ রিডিউস বোথ অফ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে কি হবে দেখেন, দুই ক্ষেত্রে গিয়েই একই জিনিস সৃষ্টি হবে। দুই ক্ষেত্রে একই জিনিস সৃষ্টি হবে। এখানে হু ডিজায়ার্স, হু কাটবেন, ডিজায়ার্সটা যেহেতু অ্যাক্টিভ আছে আপনি করে দিবেন ডিজায়ারিং। এই দেখেন ডিজায়ারিং, এখানেও কি করবেন, হু ডিজায়ার্স এর হু কাটবেন, আপনি হয়তো ডিজায়ার তো অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভটা প্যাসিভ বলেন তো একটু শুনি। অ্যাক্টিভ দাদা। অ্যাক্টিভ হুম, তো এটাও কিন্তু ডিজায়ারিং হয়ে যাবে, তাই না? পাস্ট পার্টিসিপেল কেন পাস্ট পার্টিসিপল বুঝিয়ে বলেন শুনি, বুঝিয়ে বলেন। কারণ ওখানে তো হচ্ছে আপনার পাস্টে আছে না। এটা কোন ক্লাসে বলছি পাস্ট থাকে পাস্ট সরি পার্টিসিপল? সরি 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 আমি ভুল আবার সে এক্সকিউজ অ্যাক্টিভ সরি। অ্যাক্টিভ অ্যাক্টিভ ঠিক আছে। প্রথমত আন্দাজ প্যাসিভ আছে, হলে পাস্ট পার্টিসিপেল হতো, প্যাসিভ না অ্যাক্টিভ অ্যাক্টিভ। প্যাসিভ হলে প্রেজেন্ট পাস্ট, আপনি পাস্ট টেন্স থেকে পাস্ট পার্টিসিপল দিলে হবে। হুম, আমি বারবার বলি ডিপ লার্নিং, ইজেন্ট অ্যাক্টিভ। গভীরভাবে অবজার্ভ করবেন না ভাই এবং আপুরা, যে কোনো কিছুকেই, ঠিক আছে। ওকে, দাঁড়ান বিস্কুটটা খেয়ে লই, খুব প্রিয় একটা বিস্কুট আমার। এখন ধরেন সমস্যাটা কই দেখেন, যখন পুরো অ্যাডজেক্টিভ ক্লজটা ছিল তখন বাক্য দুটার পার্থক্য বুঝতে পারছি। প্রথমটা কি, সুমন ভাই যিনি কিনা আমাকে ম্যাথমেটিক্স পড়ায়, সরি সুমন ভাই যিনি কিনা ডাক্তার হইতে চায় আমাকে ম্যাথমেটিক্স পড়ায়। মানে কি, মানে সুমন ভাই ড্রিম হে ডাক্তার হইব, ঠিক আছে। এখন এই মুহূর্তে উনি আমাদের ইংলিশ এই ম্যাথমেটিক্স পড়ায়। আর একটা কি, সুমন ভাই যে ডাক্তার হইতে চাইছিল আমাদের এখন ইংলিশ ম্যাথমেটিক্স পড়ায়। দেখেন এই দুইটা বাক্যের মধ্যে কিন্তু ঝামেলা আছে। প্রথম বাক্যটা বোঝায় কিরকম জানেন, যে সুমন ভাই ইংলিশ আমাকে পড়ায়, ম্যাথমেটিক্স পড়ায়, ভাই হয়তো বা ধরেন মেডিকেলের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, তো হ্যাঁ ড্রিম সে ডাক্তার হইব, ঠিক আছে। এটা হইতে পারে। এটাও হইতে পারে যে সুমন ভাই ধরেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, কিন্তু ম্যাথমেটিক্সটা খুব ভালো পারে, আমাকে ম্যাথমেটিক্স পড়ায়, কিন্তু ওনার ড্রিম হলো ডাক্তার হইব। এটার মিনিং হলো এরকম। কিন্তু সেকেন্ডার মিনিং কিন্তু এরকম না। সেকেন্ডার মিনিং হইলো হে চাইছিল ডাক্তার হইতে কিন্তু পারে নাই, আমাকে এখন ইংলিশ ম্যাথমেটিক্স পড়ায়। মানে বাই প্রফেশন সে ডাক্তার হইতে চাইছিল কিন্তু পারে নাই, উনি আমাদের কি পড়ায়, ম্যাথমেটিক্স পড়ায়। পার্থক্য কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? দাদা খুব ভালো করে। পাচ্ছি বাবা। ভালো করে বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ক্লিয়ার কনফার্মেশন। নাও যখন আপনি রিডাকশন করে ফেললেন, ভাই সমস্যা হলো দুইটাই তো অ্যাক্টিভ ছিল, দুইটাই তো ডিজায়ারিং হয়ে গেল। এখন কিন্তু দেখা বোঝার উপায় নাই, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো ভাই দুই ক্ষেত্রেই সেম, সুমন টিচার্স ম্যাথমেটিক্স। এখন ডিজায়ারিং টু বি ডক্টর থেকে বোঝার উপায় আছে কোনটায় সে ডাক্তার হইতে চায় আর কোনটায় চাইছিল, বুঝতে পারবেন আপনি? না বাবা। এইবার কিন্তু বুঝতে পারবেন না, কারণ দেখে মনে হচ্ছে দুইটাই বুঝি বর্তমানে সে ডাক্তার হইতে চায়। তার মানে এই ক্ষেত্রে হু ডিজায়ার্স টু বি এ ডক্টর রিডাকশন করলে ডিজায়ারিং টু বি এ ডক্টর হবে, এতে কোনো সমস্যা নাই, যে ডাক্তার হতে চাইতেছে এরকম এখন। কিন্তু হু ডিজায়ার্ড টু বি এ ডক্টর এটাকে যদি আপনি রিডাকশন করেন, তাহলে কিন্তু ডিজায়ারিং হয়ে গেলে মনে হচ্ছে যে এখনো সে ডাক্তার হতে চায়, কিন্তু আমি তো বলছি যে চাইছিল। একইভাবে এই যে আপনি লিখছেন, কই লিখছেন দেখেন,
আপনি বলছেন দ্যাট কিল্ড সেভারাল স্টুডেন্ট। তো ওই আলোয়াদা স্কুলের উপর যে হামলা, সেটা পূর্বেই বেশ কিছু ছাত্রকে মেরে ফেলছে। এই মুহূর্তে কি সে আর মারতেছে বলেন তো বুদ্ধি করে? না দাদা। মারতেছে না, এই না কারণে দাদা। রিডাকশন করলে তো কিলিং হয়ে যাবে। এই কারণে সে রিডাকশনটা করে নাই। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি ইয়েস দাদা। দাদা। সো জি রিডাকশন করার ক্ষমতা আপনাকে দিছে বলে আপনি মনের মাধুরী মিশিয়ে রিডাকশন করতে গেলে কিন্তু আর হবে না, ঝামেলা আছে। তারপর কি বলছে দেখেন, বলছে মেন্টাল ট্রমা, মানসিক যন্ত্রণা অফেন রানস ডিপার দেন ফিজিক্যাল ওন্স। মানে কি, মাঝে মাঝে আপনার শারীরিক ক্ষতির চাইতেও মানসিক ক্ষতি খুব গভীরে চলে যায়, ঠিক আছে? মানে এটার ক্ষতিটা আরো বেশি গভীরে প্রভাব ফেলে। উইথ মেনি চিলড্রেন, কি যেখানে অনেক শিশুই, এই চিল্ড উইথ প্রিপোজিশনের অবজেক্ট উইথ চিল্ড মেনি চিলড্রেন, তার অ্যাডজেক্টিভ ক্লজ, হু শোস সাইন্স অফ পিটিএসডি রিকারিং নাইটমেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিলেইস। বলছে কি, যেখানে অনেক শিশুই যারা কি দেখাচ্ছে, পিটিএসডি রোগের সিমটম দেখাচ্ছে, নাইটমেয়ার ঘটতেছে রিকারিং বারবার, তারপর কি ডেভেলপমেন্টাল ডিলে, মানে তাদের যে গ্রোথ হওয়ার ব্যাপারটা সেখানে বিলম্বিত ঘটতেছে, এরকম বোঝাচ্ছে। তো উইথ মেনি চিলড্রেন, এই মেনি চিলড্রেন অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি, হু আর শোয়িং বা হু শোজ সাইন্স অফ পিটিএসডি রিকারিং নাইটমেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিলে। হু শো রিডাকশন হয়ে কি হয়ে গেল, শোয়িং। বুঝতে পারছেন? জি দাদা। হ্যাঁ দাদা। ওকে, এবার দেখেন, এবার আরেকটা বাক্য পাইছি আমরা, কি বলতেছে, সাম ফ্যামিলিজ হ্যাভ ডিসক্রাইবড দ্য স্ট্রাগল অফ এক্সপ্লেইনিং ওয়্যার টু দেয়ার চিলড্রেন while trying to shield them from the harsh realities। এখানে বাক্যে প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যে সাম ফ্যামিলিজ হ্যাভ ডিসক্রাইবড দ্য স্ট্রাগল অফ এক্সপ্লেইনিং ওয়্যার টু দেয়ার চিলড্রেন। এইটার একটা অ্যাডভার্ব ক্লজ আছে, while they try to shield। আমি এটা লিখে লিখে বুঝে তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? while they are they try to shield, মনে করেন লিখলাম try to shield uh, them from its harsh realities। এই বাক্যটা আমি এখানে আপনার অ্যাডভার্ব ক্লজটা আমি পুরোপুরি লিখে দিলাম। এখানে দে দিয়ে কাকে বোঝাচ্ছেন বলেন তো দেখি? দে দিয়ে বোঝাচ্ছেন ওই ফ্যামিলি গুলাকে বোঝাচ্ছেন, ঠিক আছে? এখন দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে সাবজেক্ট সাম ফ্যামিলিজ আর অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট সেম না ভাই? জি। হ্যাঁ দাদা। এই জন্য আপনি এই যে সাবজেক্টটা কাটলেন, কেটে ট্রাইটাকে আপনি কি করলেন, ট্রাইং লিখলেন। বুঝতে পারছেন অ্যাডভার্ব ক্লজ রিডাকশনটা কিভাবে হয়েছে? বুঝতে পারছেন কিনা, ইয়েস অর নো বলেন? ইয়েস দাদা। হ্যাঁ দাদা। বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি কিছু কিছু পরিবার বর্ণনা করছে তাদের যে সংগ্রামটা, কষ্টটা কিসের, নিজের সন্তানদের কাছে এই যুদ্ধটাকে ব্যাখ্যা করার যে কষ্টটা, ঠিক আছে? যখন কি করতেছে তারা তাদের এই সন্তানগুলোকে এই হার্শ রিয়েলিটি থেকে আপনার রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, অর্থাৎ তাদের সন্তানদেরকে যুদ্ধের হাত থেকে বাঁচানোর চেষ্টার পাশাপাশি তারা কি করছে, এক্সপ্লেনও করছে যে দেখো যুদ্ধের মিনিংটা হচ্ছে এরকম, এটা তাকে বর্ণনা করছে। তারা বর্ণনা করে বলতেছে যে আমরা এই কাজটা করতেছি এখন। তাহলে স্ট্রাকচারটা ধরতে পারছি আমরা, ইয়েস অর নো? ইয়েস দাদা। ধরতে পারি। আমরা যখন অনুবাদে ক্লাস করবো তখন আবার এগুলো কিন্তু এরকম ভাঙা ভাঙা অনুবাদ বলবো না, তখন একদম সলিড অনুবাদ করবো, ঠিক আছে? তারপর কি বলতেছে, হেলথ কেয়ার ওয়ার্কার্স সার্ভ অ্যাজ সাইলেন্ট হিরোজ। স্বাস্থ্যকর্মীরা কি করতেছে, আপনার নীরব নায়কের ভূমিকা পালন করে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখেন, এই যে টেন্ডিং টু ট্রমা পেশেন্ট ইন ওভারওয়েলমড হসপিটালস, ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে এখানে একটা হেলথ কেয়ার ওয়ার্কারদের একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, হু টেন্ড টু ট্রমা পেশেন্ট ইন ওভারওয়েলমড হসপিটাল। হু টেন্ড টু, হু টেন্ডের হু কেটে দিলে টেনটা কি হয়ে যাবে বলেন তো বুদ্ধি করে? টেন্ডিং। টেন্ডিং। ধরতে পারছেন? এখন এইটা কেন হেলথ কেয়ারের পরে গিয়ে বসলো? এখানে হেলথ কেয়ারও যা, সাইলেন্ট হিরো তা। হেলথ কেয়ারের পরে বসলো যা হবে, সাইলেন্ট হিরোর পরে বসলে তাই হবে নাকি? এম আই রাইট? টেল মি।
জি। আমি কিন্তু রাইট, ঠিক আছে। ওকে, এবার দেখেন ঝামেলাটা কোথায় হয়েছে। আপনার বলতেছে যে ব্লকেটস চোক দ্য সাপ্লাই অফ ক্রিটিক্যাল মেডিসিনস, ঠিক আছে। মানে কি, আপনার এই যে ব্লকেট মানে যে আপনার প্রতিবন্ধকতা করা হচ্ছে বা মনে করেন হরতাল হচ্ছে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। ওই যে বলতেছে না যে ইসরায়েল ইজ নট পারমিটিং ইন্টারন্যাশনাল কি বলে আপনার এইড গিভিং অর্গানাইজেশনস টু এন্টার দ্য গাজা গাজা ভ্যালি, ঠিক আছে। ব্লকেট দেওয়া হচ্ছে। চোখ মানে কি, টিপে ধরা। সাপ্লাই অফ ক্রিটিক্যাল মেডিসিন, জরুরি যে ওষুধ এটার যে সরবরাহ এটাকে গলা চিপে ধরছে, মানে আপনার বন্ধ করে দিছে। হোয়াইল ড্যামেজড ফ্যাসিলিটিস স্ট্রাগল টু কিপ পেস উইথ রাইজিং পাবলিক হেলথ ক্রাইসিস। একদিকে কি হচ্ছে, আপনার ইসরায়েল হচ্ছে আপনার ক্রিটিক্যাল মেডিসিনের সাপ্লাইটাকে গলা চিপে ধরছে। অন্যদিকে আপনার ক্ষতিগ্রস্ত যে সুবিধাগুলো আছে মানে বোমা টোমা মাইনা মনে করেন যে শেষ করে ফেলছে, এই ফ্যাসিলিটিস গুলাই কি করতেছে, কষ্ট করতেছে তাল মিলানোর জন্য কিসের সাথে, ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকটটাকে ডিল করার জন্য। মানে পাবলিক হেলথ ক্রাইসিস তো বাড়তেছে, ওইটাকে এই ক্রমবর্ধমান সংকটটাকে ট্যাকেল করার জন্য আপনার এই ক্ষতিগ্রস্ত অবকাঠামো ফ্যাসিলিটিস দিয়ে আমি এখানে অবকাঠামো বলবো, অবকাঠামো কষ্ট করে কাজ চালিয়ে নিচ্ছে একদিকে, ঠিক আছে। অন্যদিকে ইসরায়েল কি করছে, আপনার ক্রিটিক্যাল মেডিসিনের সাপ্লাই গুলো বন্ধ করে ফেলছে, ঠিক আছে। আসলে দাদা ওয়াইলের পর কি দে ইউজ করছে, এটা রিডাকশন হয়েছে? না 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 না, এখানে সাবজেক্টিভ ভাই ড্যামেজড ফ্যাসিলিটিস ভাই, থার্ড ফ্রম দেখাই আপনি এটাকে আবার রিডাকশন মনে করেন না। এখানে সাবজেক্ট এটা যে এই ক্ষতিগ্রস্ত সুবিধাসমূহ, মনে করেন একটা হাসপাতালের এনআইসি ইউনিট বোমার আঘাতে নষ্ট হয়ে গেছে, ওটা একটা ড্যামেজ ফ্যাসিলিটিস, এইটাই স্ট্রাগল করতেছে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, ঠিক আছে। এরকম ব্যাপারটা বোঝাচ্ছে আর কি। ওকে, বুঝতে পারছি দাদা। ওকে। সো এই হলো আমেরিকার কর্মকাণ্ড, ইসরায়েলের কর্মকাণ্ড, ঠিক আছে। এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই বা বললেও লাভ নাই, ঠিক আছে। ট্রাম্প মনে হয় অলরেডি সোমালিয়াতে একটা হামলা করছে নাকি? হ্যাঁ দাদা, আজকে করছে। হ্যাঁ, এরা করবে, হ্যাঁ। এর হলো মানে একটা বিষয় কি জানেন, আইএস এর ইয়ার জন্য। এই আপনারা তো আসলে আমেরিকার নাম শুনলে মনে করেন যে লাফান, ঠিক আছে। আমেরিকা 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 মানে আমেরিকা শুনলেই মনে করেন পাগল হয়ে যান। আমেরিকায় যাবো, আমেরিকায় থাকবো, স্বপ্নের দেশ আমেরিকা, ঠিক আছে। এখন আপনারা কেন তো লাফান আই ডোন্ট নো, এটা আগের কথা আগে। ব্যাপারটা হচ্ছে যে মানে আসলে চিন্তা করলে বাবা আমার খুব অবাক লাগে, বুঝছেন। যেমন ধরেন আমেরিকার যদি আমরা বিমানের দিকে তাকাই, মনে করেন আমেরিকার কি বলে F-35, ঠিক আছে। আমেরিকার বলা হয় যে মানে ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড ডিভাইস টু কন্ডাক্ট এয়ার টু এয়ার কমব্যাট, এয়ার টু ল্যান্ড টু এয়ার কমব্যাট অ্যান্ড টু ওয়ার্ক এজ এ ক্যারিয়ার অলসো। তো স্টেলথ টেকনোলজি দিয়ে কি করতে পারে, এই বিমানটা যেখান দিয়ে যাবে সেইখানে রাডার সিস্টেমটাকে জ্যাম করে দিবে। বিসাইডস, ওটার যে হেলমেটটা পরা হয়, হেলমেটের সামনে আপনার হচ্ছে একটা দৃশ্য প্রতিফলিত হবে, এটা একটা এআই টাইপের টেকনোলজি মনে হয়, দ্যাট উইল শো ইউ দ্য হোল ব্যাটেল গ্রাউন্ড, কোথায় কোথায় শত্রুটা আছে, মানে এতটা অ্যাডভান্স টেকনোলজি তারা ইউজ করে। মজার বিষয় হচ্ছে এই যে F-35 বিমানের কথা বললাম, আপনারা কি জানেন F-35 বিমানের কয়টা ভার্সন আছে? না দাদা। F-35 বিমানের তিনটা ভার্সন আছে, একটা হচ্ছে F-35A, একটা হলো F-35B, একটা হলো F-35C, ঠিক আছে। মজার মানে তিনটা বিমানকে বানানো হয়েছে তিনটা ওয়েতে কাজ করার জন্য। প্রথমত F-35A যেটা, ওটা কি করে, ওটা হচ্ছে গিয়ে আপনার যে কনভেনশনাল যে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেম, মানে শো করে উড়ে যাবে আবার শো করে এসে নামবে, ঠিক আছে। কনভেনশনাল মানে এয়ার টু এয়ার কমব্যাট করবে, কিন্তু এসে কনভেনশনাল ল্যান্ডিং নেবে। এখন ধরেন এমন একটা জায়গা হইলো যেখানে আপনার ল্যান্ডিং করার জন্য জায়গা কম পাইতেছে, এটার জন্য তারা বানাইছে F-35B। এটা কিরকম, এটা টেক অফটা অল্প জায়গা করতে পারবে, ঠিক আছে। এবং কনভেনশনাল সে ল্যান্ডিং করে না, সে হচ্ছে ভার্টিক্যাল ল্যান্ডিং করে, মানে খাড়ার উপরে বয়ে বসতে পারে, ঠিক আছে। কি অদ্ভুত জিনিস মানুষে দেখেন, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস, ঠিক আছে। মানে ইমার্জেন্সি ভার্টিক্যাল ল্যান্ডিং সে করতে পারে। আর F-35C হচ্ছে কি, ওটা স্পেশালি বানানো হয়েছে আমেরিকান নেভির জন্য, সো দ্যাট আমেরিকার যে আপনার ক্যারিয়ার গুলো আছে মানে আপনার বিমান ক্যারি করার যে শিপ গুলো আছে, ওই শিপ থেকে যেন ওই বিমানটা যেন আপনার কি করতে পারে, টেক ওভার করতে পারে এবং ল্যান্ড করতে পারে। এটাকে আবার কি বলে, এটাকে বলা হয় ক্যাটাপোল্ট টেক ওভার অ্যান্ড ল্যান্ডিং, ঠিক আছে। ক্যাটাপোল্ট টেক ওভার
মানে একটা সিস্টেমের মাধ্যমে স্বল্প জায়গাতেই বিমানকে পর্যাপ্ত এনার্জি দেওয়া হয় সো দ্যাট ইট ক্যান টেক অফ অর ইট ক্যান ল্যান্ড, ঠিক আছে? তো এইরকম, এবং F-35C এর মেন ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আসলে যুদ্ধ করা না, এটা হলো তার সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স। প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বেসিক্যালি টু ওয়ার্ক এজ এ ক্যারিয়ার, মানে ইমার্জেন্সি ভাবে সে যে কোনো কিছুকে সাপ্লাই করার ট্রাই করবে, ঠিক আছে? এটা হলো F-35। F-16 নিয়ে যদি আপনাকে আমি বলি, আপনার মাথা গরম হয়ে যায়। F-16 এর F-35 কম্পেয়ার টু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যে কোনো অ্যাসপেক্টে F-16 থেকে বেটার, কিন্তু F-16 এর যে অ্যাজাইলিটি এটা কিন্তু F-35 এর আবার নাই, ঠিক আছে? তো এরা এত কিছু করছে, বুঝছেন? কিন্তু আসলে আহ, মানে পিচ বা শান্তির জন্য আসলে কি করছে আমার কাছে এগুলো খুব অদ্ভুত মনে হয়, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আমার কথা রাগ করেন না, আর কিছুই না। যে ভাই আমেরিকা বিরোধী হয়ে গেছে আবার, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর কথা বলতেছিলেন দাদা, ভাবতেছিলাম কথাগুলো। তারপরে যেমন ধরেন আপনার এই যে যে আপনারা ইয়ে শুনেন না, যে রাশিয়ার একটা বিমানের কথা শুনে, সুখোই বিমানের কথা শুনেন না? হ্যাঁ দাদা। সুখোই বিমান যে বানাইছে, সুখোই কে জানেন? সুখোই কি জানেন? না দাদা। সুখোই হলো রাশিয়ার একটা আর্মস বানানোর প্রতিষ্ঠান, তার নামই সুখোই। আপনি গুগল করলেই পাবেন, দেখেন। এরা হলো রাশিয়ার পক্ষ হয়ে আপনার ই করে, কি বলে, বিমান বানায় দেয়, ঠিক আছে? F-35 ফাইট করার জন্য ওরা বানাইছিল আপনার Su-35, সুখোই 35, ঠিক আছে? দেখেন, ওকে, এই হলো অবস্থা। আমি জানি না, দাদা রাফায়েলের মানে ওইটার কি টেকনোলজি কি কেমন? রাফেল এটা আর একটা জিনিস, ঠিক আছে? দেখো এগুলো আপনি না যাই, আমরা কি নিয়ে করতে গেলে এই কথা হয় অবশ্য ভুলে গেছি নিজে। একদিন বলুন না আপনাদেরকে আমার সাথে কানেক্টেড দাদা এই জিনিসগুলো। আপনি একদিন বলুন না আপনার অস্ত্র নিয়ে, আর্মস বা উইপন্স বা বোম বা বোমারু বিমান বা ব্যালিস্টিক মিসাইল বা ICBM, আমার এগুলো খুব নেশা। আমি বসে পড়ি, সময় পাইলে বসে পড়ি, পড়তে ভালো লাগে। পড়তে কি লস আছে বলেন? জীবনের প্রথমে না দাদা, এগুলো জানা অনেক ভালো লাগে দাদা, হুম। বিশেষ করে উত্তর কোরিয়ার টেকনোলজি। হুম। স্যার আপনি কি এগুলো সব পত্রিকা পড়েই জানেন? কি? বলেছি স্যার আপনি কি এগুলো সব নিউজ পেপার থেকেই মানে নলেজ গুলো গ্যাদার করেন? নিউজ পেপার ভাই, এখন ভাই AI আসছে, ঠিক আছে? আপনি যা লাগবে আপনি সব বের করবেন। আপনি কি চাই বলেন, যে ভাই আমি এটা চাই, বলেন কি জানতে চান বলেন আপনি আমাকে। না স্যার আমি আপনার মেথডটা জানতে চাচ্ছিলাম। এই এই তো সব আছে না ভাই। শুনেন, আপনার হাতে একটা ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, দ্যাট মিনস ইউ হ্যাভ এভরিথিং, তাই না? দাঁড়ান, বউকে বিস্কুট খাওয়ায়নি, নাহলে বউ মারবে আমার দুটা। বিস্কুট খাও, হ্যাঁ, বিস্কুট খেয়ে শুয়ে থাকো, হ্যাঁ। তোর বউরে খাও এটা বিস্কুট, খাও। যেমন ধরেন এই যে F-35 বললাম, তারপর যেমন ধরেন এই যে বলা হয় লং রেঞ্জের মিসাইল, দেখছেন কখন লং রেঞ্জের মিসাইল নিয়ে খুব কথাবার্তা হয়? হুম। জি দাদা। লং রেঞ্জের মিসাইল নিয়ে একটা সুন্দর কথা বলি, দেখেন। ধরেন আপনার কাছে একটা মিসাইল আছে, সেটা মনে করেন 100 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। যে জিনিসটা 100 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে, ওটা তো 50 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে, ঠিক না? তাহলে আমি এক্সট্রা টাকা খরচ করে কি লেগে আবার 50 কিলোমিটার দূরে একটা মিসাইল বানিয়ে দিয়েছি, বলেন তো বুদ্ধি করে। এটা খরচ কম বা এফিসিয়েন্সি বেশি এরকম হতে না, পারে। এরকম না ব্যাপারটা। যেমন ক্ষিপ্রতা দরকার দাদা, এই যে ক্ষিপ্রতা। দেখেন, না বলতেছি দাঁড়ান, এই যে ধরেন আপনার ইয়ে আছে না, এই যে দেখবেন এই অস্ত্র বানানো নিয়েও কিন্তু ঝামেলা আছে অনেক। যেমন ধরেন আপনার এই যে ইন্ডিয়া মনে হয় ব্রাহ্মস বানাইছে, ঠিক আছে? ওরা ব্রাহ্মস বানাইছে কারে দিয়ে? ওরা ব্রাহ্মস বানাইছে ওদের কাছে, রাশিয়ার। আপনার রাশিয়ার থেকে, ঠিক আছে? পৃথিবীতে এই যে আপনার জেট বিমানের যে ইঞ্জিন, এটা নিয়ে ইন্ডিয়া খুব কাজ করতেছে, চেষ্টা করতেছে সেটা লেভেলে পৌঁছানোর জন্য। কারণ জেট বিমান ইঞ্জিন বানায় মূলত হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান, ঠিক আছে? তো এই যে ব্রাহ্মস বানাইছে, এই ব্রাহ্মস যেহেতু আপনি রাশিয়ান টেকনোলজি হেল্প নিছেন, আপনি যতই ব্রাহ্মস বানান, আনলেস রাশিয়া পারমিট ইউ, আপনি কোনোদিন এই ব্রাহ্মস ইউজও করতে পারবেন না, সেলও করতে পারবেন না। খুব ইন্টারেস্টিং বিষয়। মানে ব্যাপারটা কিরকম, আমি আপনার থেকে টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়েছি, সো আই ও টু ইউ। সো আন্ডার দ্য ট্রিটি, আমি আপনাকে পারমিট করলে আপনি এটা সেল করতে পারবেন, আমি আপনাকে পারমিট করলে আপনি এটা ইউজ করতে পারবেন। দিস ইজ দ্য অনলি রিজন আপনি দেখবেন যে ইউএসএ বলতেছি, ইউক্রেনের কাছে সো মেনি উইপন থাকা সত্ত্বেও
ইউক্রেন কিন্তু সবগুলা ইউজ করতে পারতেছিল না, ঠিক আছে। এই রিসেন্টলি মনে হয় আপনাকে 150 কিলোমিটার 200 কিলোমিটার রেঞ্জের কিছু মিসাইল ইউজ করতে দিছে, ফ্রান্স পারমিশন দিছে, তারপরে যে ঢুকছিল আপনার রাশিয়ার কুর্স্ক অঞ্চলে, তাই না? দেখেন নিউজগুলা। তো এই যে ব্রাহ্মস সে বানাইতেছে, এটা কন্টাক্ট থাকে। তার মানে কি বলতেছিলাম, মিসাইল নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে। এখন ধরেন মিসাইলের ক্ষেত্রে এই যে আপনার শর্ট রেঞ্জের মিসাইল আর একটা হচ্ছে গিয়ে কি লং রেঞ্জের মিসাইল, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখেন, আমার যদি পকেটে 10 টাকা থাকে, তাহলে আমি 10 টাকা জিনিসও কিনতে পারবো, 5 টাকা জিনিসও কিনতে পারবো। এক্সট্রা করে আমার 5 টাকার জন্য 5 টাকা ছাপানোর দরকারটা কি? এটা একটা মজার বিষয়। বিষয়টা কিরকম, আপনাকে আমি ব্যাপারটা একে একে বুঝাই, দেখেন, হ্যাঁ। ধরেন আপনি কাছে, আপনি কি, আমি একটু সাইডে আঁকি, হ্যাঁ, একটু দাঁড়ান, তুমি এটাকে একটু এই সাইডে নিয়ে আসি, খালি জায়গা ক্রিয়েট করি। ধরেন আপনার কাছে কি আছে, আপনার কাছে হচ্ছে ধরেন যে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, ঠিক আছে। এখন টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আইসিবিএম এন্ড নর্মাল ব্যালিস্টিক মিসাইল, এদের যে অরবিটালটা, মানে যেই কক্ষপথ ধরে তারা আঘাত আনে, এটা আপনাকে বুঝতে হবে। ধরেন উদাহরণস্বরূপ আপনাকে আমি বললাম যে এই লেয়ারটা মনে করেন যে আপনার ভূপৃষ্ঠ, দিস ইজ দ্য ল্যান্ড সারফেস, ঠিক আছে। সো ল্যান্ড সারফেসে মনে করেন যে মনে করেন এখানে এটা একটা স্টেশন আছে, এখান থেকে ইউ ক্যান লঞ্চ ইউর মিসাইল। সো দিস ইজ দ্য লঞ্চিং প্যাড অফ ইউর মিসাইল, ঠিক আছে। আপনার টার্গেট কোথায়? আপনার টার্গেটটা হচ্ছে মনে করেন যে এইখানে আমি টি লিখে দিলাম, এই টি হচ্ছে কি আপনার টার্গেট, ঠিক আছে। যদি আপনি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মারেন, অর্থাৎ আইসিবিএম মারেন, ও কি করবো জানেন? ও সাই করে উপরের দিকে উঠবে, উপরে যাবে আকাশে। একদম উপরে স্পেসে চলে যাবে মনে করেন। এখানে উপরে গিয়ে এরপর সে আপনার এই অনেক দূর থেকে টার্গেট ফিক্সড করে আসবে। কারণ কি, পৃথিবীর অবস্থানগত কারণে তাকে অনেক উঁচা যেতে হয় দূরত্ব অতিক্রম করতে গেলে। আপনি যদি মনে করেন, মানে এটা আপনি যদি লাফ দেওয়ার থিওরি চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি বড় ডিস্টেন্সে যেতে চান, আপনাকে বড় লাফ দিতে হবে, শর্টকাটে যাওয়াটা পসিবল না। তো এটা এইভাবে আসবে, এটা হলো আইসিবিএন এর ক্যারেক্টারিস্টিক্স, অনেক উঁচু থেকে তাকে আসতে হয়। আর শর্ট রেঞ্জের একটা ব্যালিস্টিক মিসাইল কি করবে জানেন? সে সিম্পলি ধরেন এরকম ঠুস করে সে আপনার আঘাত করতে পারবে। বুঝতে পারছেন কি বলছি ব্যাপারটা? কঠিন ফিজিক্স দাদা। কি দাদা? হ্যাঁ আমি আমি ফিজিক্স এক্সপার্ট না, আমি জাস্ট নর্মাল বেসিক জিনিসটা বুঝি এটুকু, ঠিক আছে। কারণ আমি তো রেগুলার লাইনের লোক না। এখন ধরেন ঝামেলাটা কোন জায়গায় লাগবে দেখেন। এই টার্গেট কি করছে, সে মনে করেন যে একটা ছোটখাটো একটা কি বসাইছে, সে একটা ধরেন যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স বসাইছে, কিংবা ধরেন থার্ড বসাইছে, কিংবা ধরেন S-300 বসাইছে, S-400 বসাইছে। প্যাট্রিয়ট আর থার্ড হচ্ছে আপনার আমেরিকান এয়ার ডিফেন্স, খুবই সফিস্টিকেটেড ডিভাইস। থার্ডও আমেরিকান। থার্ড মূলত বসাইছে আপনার জাপানে, আপনি পড়লে জানবেন, জাপানে বসাইছে। ইসরায়েলেও একটা আছে, আয়রন ইসরায়েলও ডোম। আছে। আর ইসরায়েল হলো আয়রন ডোম, ওটা ফ্রান্সের সাথে মনে হয় একটা চুক্তি আছে, আমরা ভুলে গেছি গা। আর আয়রন ডোম। রাশিয়া বানাইছিল S-300 S-400 এগুলা, ঠিক আছে। যেমন সিরিয়ার কাছে মনে হয় S-300 না 400 ছিল কয়েকটা মনে হয়। তো এয়ার ডিফেন্স সিস্টেমটা কিরকম, ও ডিটেক্ট করে, ও ঘুরে ঘুরে ডিটেক্ট করে যে ইজ দেয়ার এনি পটেনশিয়াল থ্রেট ইজ গোয়িং টু অ্যাটাক অন দ্য ল্যান্ড বা অ্যাটাক অন দ্য টার্গেট। তো ও যখন পটেনশিয়াল থ্রেট ডিটেক্ট করবে, ও তখন নিজে কিছু মিসাইল ছুড়বে ওইটাকে কি করার জন্য, আপনাকে হচ্ছে ধ্বংস করার জন্য। তো এই যারা সায়েন্সের আছেন এখানে, তারা হয়তো আমার চেয়ে ভালো বুঝবেন। তারা কি করবে জানেন? যখন এই যে একটা দৌড়ে একটা মনে করেন মিসাইল আইতেছে, ও একটা মনে করেন ধুম করে টার্গেট করবো যে আমি মিসাইলটা ঠাস করে গুল্লি করে মেরে ফেলাম, মিসাইল দিয়ে মেরে ফেলাম, ঠিক আছে। তো এই যে উড়ন্ত বস্তুর আপনার যে রিলেশনশিপ, এই পুরো জিনিসটাকে আপনার গ্রাফিক্যাল অ্যাপ্রোচে সে নির্ধারণ করে, তারপর মিসাইলের গতিপথ নির্ধারণ করে সে আর একটা মিসাইল থ্রো করে। এইটা একটা ম্যাথমেটিক্সের মাধ্যমে করা হয়। ম্যাথমেটিক্সের নাম কি বলেন তো, কেউ দেখি পারেন কিনা? এই সায়েন্সের পোলাপান বলেন। রাশের ম্যাথ। হাই, ডিসক্রিট ম্যাথমেটিক্স, ঠিক আছে না? হ্যালো, এটাকে মনে হয় ডিসক্রিট ম্যাথমেটিক্স বলা হয়। এখন ঝামেলাটা কোথায় হবে দেখেন। এখন ধরেন এই যে তার এয়ার ডিফেন্স সিস্টেম, সে একটা সিস্টেমে কাজ করে। মনে করেন এখান থেকে আপনার রে বের হইতেছে, এখান থেকে রে বের হয়, আর এখান থেকে মনে করেন যে রে বের হয়, ঠিক আছে। এই রেটা মনে করেন তার এইটুকুর মধ্যে কি করে, কাভার করে। এইটুকুর মধ্যে কিছু আইলেই সে ডিটেক্ট করতে পারবো যে এই যে আমার পটেনশিয়াল থ্রেট। ব্যাপারটা বুঝছেন তাইলে? তাইলে নর্মাল নিয়ম অনুসারে যদি আমি পিকচারটা ঠিক মতো আঁকতে পারি নাই, কোনটা ওদের এয়ার ডিফেন্সের মধ্যে আগে ধরা পড়বে, আইসিবিএন নাকি শর্ট রেঞ্জের মিসাইল, বলেন তো বুদ্ধি করে? আইসিবিএম। আইসিবিএনটা আগে ধরা পড়বে। সো আইসিবিএনটা থ্রো করলে
আপনি সহজেই এটাকে ডিটেক্ট করতে পারবেন যে উই আর আন্ডার অ্যাটাক, সো উই নিড টু লঞ্চ দ্য অ্যান্টি মিসাইল অ্যান্টি মানে ডিফেন্স অ্যান্টি মিসাইল ডিফেন্স টেকনোলজি। সো ওই ক্ষেত্রে আইসিবিএমটাকে প্রতিহত করার একটা উপায় থাকতে পারে। কিন্তু শর্ট রেঞ্জের মিসাইল যখন ধরা পড়ে তখন আসলে আপনার হয়ে যায় কি বলে যে মানে ওটাকে প্রতিহত করার প্রতিহত জন্য করতে টাইম সময় লাগে। পাওয়া যায় না। দ্যাট ইজ দ্য রিজন এই শর্ট রেঞ্জের মিসাইলও কিন্তু যুদ্ধের ময়দানে খুবই ইফেক্টিভ, ঠিক আছে? সো আইসিবিএন আছে মানে সবকিছু হয়ে গেছে তা না, আপনাকে শর্ট রেঞ্জের মিসাইলও রাখতে হবে যুদ্ধ করতে গেলে, ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা আমরা। ইসরায়েলকে আক্রমণ করার জন্য বেশিরভাগ শর্ট রেঞ্জ দিয়ে ইউজ হ্যাঁ, করছিল। তাহলে আমরা বুঝতে পারছি না বিষয়গুলো, একটু বলেন তো। কি দাদা? হ্যাঁ তাহলে আমি কি মিসাইল বিশেষজ্ঞ হয়ে গেলাম গাছকা? হাই হাই, আমি তো অনেক বিশাল কিছু ব্যাপার। পারি। মজাদার ছিল। আমরা অনেক কিছু, হাই আমি তো অনেক ব্রিলিয়েন্ট, তাহলে আমি কি রে জীবনের ভাই? প্রথম এরকম আলোচনা শুনতেছি। হ্যাঁ, জীবনের প্রথম এরকম আলোচনা শুনতেছি আমি। এই আপনি মজাদার ছিল। আলোচনা এগুলো করবেন, পড়লেই পারবেন, এগুলো তো আমার কোনো দরকার নাই, আমি তারপরে পড়ি কেন পড়ি? কারণ হইলো এটা একটা কি ভালোবাসা, ঠিক আছে, যে না এটা আমি পড়বো, এটা পড়তে ভালো লাগে আমার, ঠিক আছে? ওকে, আপনি পড়লেই পারবেন, এগুলা কঠিন কিছু না। তারপরে এই যে আপনি এই যে মিসাইল টেকনোলজিটা বুঝলেন, হ্যাঁ, তারপর যেমন ধরেন তারপর যদি বুলেট নিয়ে আলোচনা করি, মানে গুল্লি নিয়ে আলোচনা করি, ঠিক আছে, কোন গুল্লি কি রকম ভাবে কি করতেছে না করতেছে, পিস্তল নিয়ে আলোচনা করি, মাথা নষ্ট হয়ে যাবে। এটা একটা ভালোবাসার জায়গা, মানে জিনিসটা আমি জানতে পছন্দ করি, আমি জানার চেষ্টা করি, ঠিক আছে? কারণ আমি তো আর সব জানতা শমশের হতে পারবো না, যতটুকু পারি ভাল লাগে পড়ি। দাদা যেগুলা দিয়ে মিসাইল ধ্বংস করে ওগুলা নাকি কোনো মানে ইয়ে থাকে না, অ্যামুনিশন বা কোনো ইয়ে থাকে না ওটার এরকম? মধ্যেও কি মানে মিসাইল ধ্বংস করে টেকনোলজি, মানে অ্যান্টি মিসাইল টেকনোলজি যেটা, ওইটার মধ্যে একটা মিসাইল আছে। এবং কি ওইটার কি? মিসাইলগুলো কিরকম, যেমন ধরেন S-300 বা S-400, এগুলো কেন S-300 400 হয়ে গেল? মনে করেন একটা পটেনশিয়াল থ্রেট আপনি পাইছেন, পটেনশিয়াল থ্রেট পাওয়ার পরে আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে মিসাইলটা এই জায়গা দিয়ে আসবে। তা আপনি তখন মনে করেন 3টা মিসাইল লঞ্চ করে দিলেন ফর এক্সাম্পল, মানে আমি সহজে ব্যাপারটা বোঝাচ্ছি, যে একটা হচ্ছে আপনার ভূপৃষ্ঠ থেকে 300 কিলোমিটার দূরে আঘাত করার পসিবিলিটি আছে, ওটা যদি মিস হয়ে যায় 200 কিলোমিটার দূরে, ওটা যদি মিস হয়ে যায় 100 কিলোমিটার দূরে। তো মনে করেন যে S-300 টেকনোলজির যেরকম, সে 3টা মিসাইল একসঙ্গে লঞ্চ করবে, সো দ্যাট 3টার মধ্যে একটা ওখানে গিয়ে লাগে। এখন মনে করেন এটা ছাড়াও তো আপনার মিস হয়ে ইন্টারসেপশন করতে গিয়ে ভুল হতে পারে। তো আপনি মনে করেন এডিশন নিরাপত্তার জন্য S-400 বানাইছেন, ওইটা হয়তো বা ধরেন যে 4টা মিসাইল ইউজ করতে পারে, মানে উদাহরণস্বরূপ বলতেছি, এক্সাক্ট রিজনিং বলতেছি না। তো এই জিনিসগুলোকে এইভাবে আপনার ভাগ করা হয়েছে যে কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করতে পারে, প্রবাবল ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো তারা বের করতেছে। এটা খুবই সাটল ক্যালকুলেশনের প্রয়োজন হয়, কোয়াইট ডিফিকাল্ট। দাদা এটা তো অনেক ব্যয়বহুল না? অবশ্যই ব্যয়বহুল। আপনি একটা কি বলে মনে করেন যে দেখবেন এই যে এটা পত্রিকা আর্টিকেল পড়েন নাই, যে ইসরায়েলের কাছে কি আছে, আয়রন ডোম আছে। এখন ধরেন হামাস তো মনে করেন যে একদম ব্যারেজ অফ রকেট মেরে দিছে, ঠিক আছে, ব্যারেজ অফ ছোট ছোট মিসাইল মেরে দিছে। আয়রন ডোম কি করতেছে, সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে 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 আপনার মিসাইল গুলাকে ধ্বংস করতেছে। তো হামাস যদি 1 লাখ টাকা খরচ করে একটা রকেট বানায় থাকে, মিসাইল বানায় থাকে, তাইলে ইসরায়েলের ওটা ধ্বংস করতে গিয়ে 100 লক্ষ টাকা, মানে 1 কোটি টাকা খরচ করতে হচ্ছে। এটা কি জানেন আপনি জিনিসটা? খুবই ব্যয়বহুল টেকনোলজি এগুলো। ওকে, তো আমরা আসেন পড়ি। ক্লিন ওয়াটার রিমেইন এ লাক্সারি ফর মেনি, দেখেন কতটা প্যাথেটিক নিউজ। মানে সুপেয় পানি খাবেন সেটাই এখন বিলাসিতা অনেকের জন্য। উইথ আউটব্রেক অফ কলেরা অ্যান্ড হেপাটাইটিস A, মানে কি আহ, এর পাশাপাশি কি হইতেছে, আপনার কলেরা এবং হেপাটাইটিস এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই যে আউটব্রেক অফ কলেরা হেপাটাইটিস, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, হুইচ কম্পাউন্ড দ্য চ্যালেঞ্জেস ইন দ্য অলরেডি ফ্রাজাইল হেলথ কেয়ার সিস্টেম, যা বাড়িয়ে দিচ্ছে প্রতিবন্ধকতা কার জন্য, ইতোমধ্যে যে ভঙ্গুর হয়ে গেছে, ফ্রাজাইল হয়ে গেছে যে হেলথ কেয়ার সিস্টেম তাদের। হুইচ কম্পাউন্ড, রিডাকশন করে কি হলো, কম্পাউন্ডিং দ্য চ্যালেঞ্জেস। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? জি। আচ্ছা, দেখবেন হ্যাপাটাইটিস B আর C নিয়ে যত কথা হয় বাংলাদেশে, হ্যাপাটাইটিস A নিয়ে খুব একটা কথা হয় না। কেন জানেন? না দাদা। হ্যাপাটাইটিস A হচ্ছে আপনার এমন একটা ডিজিজ, এটাকে মনে করেন শ্যাডো ডিজিজের মতো, মানে মৃদু একটা সমস্যা সৃষ্টি করে, তারপর নিজে নিজে সেরে যায়। এই কারণে হ্যাপাটাইটিস A নিয়ে কেউ কোনো কথাবার্তা বলে না, গিভেন দ্যাট এটা কিন্তু ভ্যাকসিন আছে। বুঝতে
এটারও ভ্যাকসিন আছে, ঠিক আছে। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে হ্যাপাটাইটিস সি। এটা হলো হিডেন ডিজিজ। আপনার লিভার শেষ করার পরে তারপর সে ম্যানিফেস্টেড হবে, ইয়েস আই এম হ্যাপাটাইটিস সি। এত ডেঞ্জারাস জিনিস। তারপর কি বলছে দেখেন, ট্রাজিক্যালি, দুর্ভাগ্যজনকভাবে, নিউমেরাস ডক্টর হ্যাভ বিন টার্গেটেড, দেখেন কতটা বাজে অবস্থা, অ্যান্ড কিল্ড ইন দ্য লাইন অফ ডিউটি। মানে কি, অনেক ডাক্তারকে আপনার লক্ষ্যবস্তু হিসেবে বানানো হয়েছে এবং কর্মরত অবস্থায়, ঠিক আছে, এদের কি করা হয়েছে, মানে হত্যা করা হয়েছে। এদের মধ্যে কারা আছে, এই যে দেখেন, ইনক্লুডিং দ্য ডেডলি 2024 স্ট্রাইক অন আল কুদস হসপিটাল, যার মধ্যে রয়েছে কি আপনার এই যে হুইচ ইনক্লুডিং, এর মধ্যে রয়েছে আল কুদ হসপিটাল, হুইচ ফার্দার উইকেন, রিডাকশন করে ফার্দার উইকেনিং, যা আরো বেশি দুর্বল করতেছে কাকে, হেলথ কেয়ার সিস্টেমকে, অ্যান্ড হুইচ লিভ কমিউনিটিস, রিডাকশন করে কি হয়েছে, লিভিং কমিউনিটিস উইথ লিমিটেড মেডিকেল সাপোর্ট। বুঝতে পারছেন এই ইনক্লুডিংটা কিভাবে হয়েছে, উইকেনিংটা কিভাবে হয়েছে, লিভিংটা কিভাবে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, না হলে ওটা পড়েন, বুঝতে পারবেন আশা করি এটা। দ্য ডেথ অফ ডাক্তার আইমান আবু আল ওরফ ডিউরিং অ্যান আর্লিয়ার এয়ার স্ট্রাইক রিমাইন্স এ পেইনফুল রিমাইন্ডার অফ দ্য টোল। মানে কি, এই উনি খুব হয়তো বিখ্যাত ডাক্তার ছিলেন ওখানকার, উনার মৃত্যুটা, আপনার বিমান হামলায় যে মৃত্যুটা ঘটছিল, এটা একটা খুব দুর্বিষহ একটা স্মৃতি সেই সকল দুর্ঘটনাগুলোর। এই টোলের অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি, হুইচ হ্যাজ টেকেন অন মেডিকেল কমিউনিটি, মানে ওই সকল মৃত্যুগুলো যেগুলো ঘটছে কোথায়, মেডিকেল কমিউনিটির মধ্যেখানে ঘটছে। অর্থাৎ হয়তো ডাক্তার মারা গেছে, নার্স মারা গেছে, এরকম। হুইচ হ্যাজ টেকেন, ঠিক আছে, হুইচ কাটবো, সরি, হুইচ হ্যাজ বিন টেকেন বা হুইচ ওয়াজ টেকেন, প্যাসিভ যেহেতু, রিডাকশন করে কি হয়েছে, টেকেন হয়েছে। এই জিনিস ধরতে পারছেন সবাই, একটু বলেন তো বুদ্ধি করে। ঠিক। দেখেন আমি কিন্তু এখন একটু তাড়াতাড়ি গেলাম, কেন গেলাম, কারণ আপনি কিন্তু এখন জিনিসগুলো দেখে আসছেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো পড়তে 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 ক্লিয়ার হবে। যেমন দেখেন কি বলছে, জার্নালিস্টস ব্রেভ দিস কন্ডিশন ডেইলি, ঠিক আছে। মানে কি, এখানে দেখেন, মানে কি, জার্নালিস্টরা সাহস দেখাইতেছে এই কন্ডিশনস গুলোতে ডেইলি, প্রতিনিয়ত তারা কি সাহসিকতার পরিচয় দিচ্ছে। হু রিস্ক দেয়ার লাইফ টু শেয়ার আনটোল্ড স্টোরিজ উইথ দ্য ওয়ার্ল্ড, যারা জীবনের ঝুঁকি নিচ্ছে সেই সকল মানে অজানা কথাগুলোকে পৃথিবীর মানুষকে জানানোর জন্য, হু রিস্ক দেয়ার লাইফ টু শেয়ার ব্লা ব্লা ব্লা, কারা করতেছে, জার্নালিস্টরাই করতেছে। এখন হু রিক্স রিডাকশন করলে কি হবে, রিস্কিং দেয়ার লাইফ টু শেয়ার আনটোল্ড স্টোরিজ উইথ দ্য ওয়ার্ল্ড। এটা একদম লাস্টে গিয়ে কমা দিয়ে আলাদা করছে, কারণ কি, এটা মডিফাই জার্নালিস্টকে করতেছে, এটা আমরা পড়লেই বুঝতে পারতেছি। তাই জার্নালিস্টের পাশে না রেখে চাইলে আপনি রিক্সিং এর পরে নিয়েও বসাতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা, হ্যাঁ বাবা। বুঝতে পারছেন কিন্তু। তারপর দেখেন কি বলতেছে, দেখেন, দ্য 2022 ডেথ অফ শিরেন আবু আকলেয়া, মানে এটা একটা মানে 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 একটা কোন ব্যক্তির নাম। তো মেন ক্লজ কি, 2022 সালে উনার এই মৃত্যুটা স্পার্ক করছিল, জ্বালাই দিছিল কি, ইন্টারন্যাশনাল আউটরেজ, মানে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিবাদ বা বিক্ষোভ, এন্ড কি করেছিল, বট রিনিউড ফোকাস টু দ্য ডেঞ্জার জার্নালিস্ট। এটা তো একটু বড় বাক্য, এটা একটু অ্যানালাইসিস করে দেখাতে হবে, ঠিক আছে। আমাকে একটু সময় দিন, আমি একটা ওপেন করি, তারপরে আমি আলোচনা করে দেখাচ্ছি আপনাকে। একটু দেন, কপি করে নিচ্ছি। পড়বেন উসেন, মানে পড়াশোনাকে ভালোবাসলে পৃথিবী থেকে ঠকে না, আমি দেখছি। আমি এই যে অফিস থেকে আসি, চিতকের সাথে একটু গল্প করি, তারপরে পড়তে বসি, হাঁটি, আবার এসে পড়তে বসি, আমি এগুলোই করি এখন। বউয়ের সাথে গল্প করবো কেন, বউয়ের সাথে প্রেম করে তো আগে গল্প করে শেষ করে ফেলেছি, আর কত গল্প করবো আমি। বউয়ের সাথে গল্প করে মানে গার্লফ্রেন্ডের সাথে। এই আমি ঠিক বলছি না, আপনারা বলেন তো দেখি। হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক বলছেন দাদা। মেয়েরা বলেন ঠিক বলছি কিনা, আমি একটু বলেন তো শুনি। গার্লফ্রেন্ড থাকা অবস্থায় বেশি গল্প হয় আর বিয়ের পর কথা কমে যায়। হ্যাঁ স্বাভাবিক, আমি কেন কথা বলবো। এটা কিন্তু আমাদের ছেলেদের দোষ, এটা মেয়েদের একটা দোষ, ঠিক আছে। একটা রিলেশন কতক্ষণ মধ্যে টিকে থাকে জানেন, এটা বললাম বউ পিটে বোধ মানে। তখন দুজন সমানভাবে চেষ্টা করবে তখন হচ্ছে না, ঠিক। এগুলো হচ্ছে আপনাদের বাংলা সিনেমা, ইন্ডিয়ান জ্বালানি ইন্ডিয়ান চলে ততক্ষণ। এগুলো হচ্ছে আপনাদের ইন্ডিয়ান ড্রামা দেখার ফসল, যতক্ষণ পর্যন্ত হে চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত হে চেষ্টা করবে, এগুলো সব ভুজুং বাজুং কথাবার্তা, ঠিক আছে। জানি ড্রামা দেখিনি, মানে হয়তো লাইভে 2 থেকে 3 বার দেখছি। না, সাইকোলজি বলছে ভিন্ন কথা।
আমরা ততক্ষণ পর্যন্তই একটা রিলেশনকে সার্ভাইভ করাই যতক্ষণ পর্যন্ত উই হ্যাভ সামথিং আননোন, সামথিং উই ক্যান এক্সপ্লোর ইন ইউ। আপনার সাথে আমার রিলেশন ততক্ষণই সার্ভাইভ করবে যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে এক্সপ্লোর করার সুযোগ পাবো। যেদিন এক্সপ্লোর করা শেষ হয়ে যাবে সেদিন আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এখন এই যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কেন একটা সম্পর্ক সাইলেন্ট হয়ে যায় জানেন? কারণ আমরা এক্সপ্লোর করার মতো কিছু রাখি না। এই জন্য বলা হয় যে সম্পর্কের রসায়নে সবসময় আননোন এজেন্ট থাকতে হবে, আননোন ভেরিয়েবল থাকতে হবে সম্পর্কের ইকুয়েশনে। এবং আমরা কি করব তখন? দুই পক্ষই ওই কঠিন বা আননোন সমীকরণের মানে ওই ভ্যালুটাকে জানার চেষ্টা করব। দিস ইজ হাউ দ্য রিলেশন গোস অন। ঠিক আছে? আপনি কি ম্যারিড? হ্যালো? এখন বলবে না, দেখছেন কেমন? আচ্ছা যাই হোক, মেরিট মনে হয় দাদা। ম্যারিড হন আর সিঙ্গেল হন ওটা কোনো ইস্যু না। বা- যারাই বিবাহিত তাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই সবসময় আপনার কাউন্টার পার্টের সাথে কোনো না কোনো একটা বিষয়ে সিক্রেসি মেনটেন করবেন। কিন্তু সিক্রেসি মেনটেন করা মানে আবার এই না যে ফেসবুক পাসওয়ার্ড দিবেন না, তাহলে আবার রিলেশন ভেঙে যাবে। যেমন আমার বউ আমার ফেসবুক পাসওয়ার্ড, আমার ল্যাপটপের পাসওয়ার্ড, আমার হোয়াটসঅ্যাপ, আমার যতগুলো ইমেল আছে সব কিছু সে জানে। ঠিক আছে? ওকে, যেমন আমার বউ কি করছে জানবেন, শুনবেন? ও নিজেও জানেন ওই আকামটা করছে। কুমু কি করছো তুমি? আমার যেটা অফিসিয়াল মেল সেটা আমার সবচেয়ে সিক্রেট মেল, এটা আমি কখনো ওকে দেই না। আমার সেই অফিসিয়াল মেলটা সে নিশ্চয়ই কোনো না কোনো একটা ওয়েবসাইটে হয়তো মানে এন্ট্রি করছে। এখন আমার অফিসিয়াল মেলে দুনিয়ার উল্টাপাল্টা মেল যায়, আমি প্রত্যেকদিন গিয়ে এগুলো ডিলিট করি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে জানি না মানে বাঙালি সমাজে যে কোন জিনিসটা সিক্রেট রাখবো আর কোন জিনিসটা আমরা ওপেন করব। ঠিক আছে? তো এই হলো গিয়ে প্রবলেম। এই সুমাইয়া নামে একটা মেয়ে না আমাদের কাছে পড়ে, মেয়ে কোথায় আছে? ক্লাসে আছেন সুমাইয়া নামে কেউ? আছে। আপনি কি বিয়েতে বেডি না সিঙ্গেল এখনো বলেন? ম্যারিড। আপনি ম্যারিড, গুড। আমি জানি আপনি এখনো সিঙ্গেল। ঠিক আছে, যেন লুক নিজেকে ম্যারিড বলে ডিফাইন করে দিয়েছেন। তাই না? হ্যালো? কি বলছে? যখন প্রেম করতেন তখনও সব পাসওয়ার্ড জানতো? আরে ভাই, প্রথম থেকে আমার পাসওয়ার্ড সবই সে জানে। ঠিক আছে? কারণ কি, আমার বউ আমার ফেসবুক চালায়। আর আমার ফেসবুক শুধু আমি একা চালাই না, আমার ফেসবুক কমপক্ষে 3 থেকে 4 জন চালায়। কি বলছে বুঝতে পারছেন আপনারা? জি দাদা। আমার আমার পাসওয়ার্ড হলো জনগণের পাসওয়ার্ড। ঠিক আছে? দাদা আপনি কি তাহলে এক্সপ্লোর করার জন্য অপশন সব খুলে রাখছেন? না, আমার এক্সপ্লোর করার জায়গা তো অন্যটা। আমাকে তো ওটা আমি এটা এক্সপ্লোর করার জায়গা দিবই না। আমার এক্সপ্লোর করার জায়গাটা একেবারে সম্পূর্ণ ভিন্ন জায়গা, সেটা আমি বলবো না। কারণ বললে তো বলে দিলাম, তাই না? হুম মানে হুম। দেখেন, প্রত্যেকটা মানুষেরই একটা ওয়ার্ল্ড আছে, যেই ওয়ার্ল্ডটা একেবারেই আননোন অন্যদের কাছে। ঠিক আছে? সো ওই এক্সপ্লোরটা ও করুক, ও করে 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 আমার সাথে থাকবে। এক্সপ্লোর না ওরও কোনো একটা কিছু এক্সপ্লোর করার মতো আছে যেটা আমি হয়তো এক্সপ্লোর করি। ঠিক আছে? তো এই এক্সপ্লোর করলেই রিলেশনগুলো টিকে থাকে। এক্সপ্লোর করা শেষ হয়ে গেলে রিলেশন শেষ আপনার। অর্থাৎ যারা বিয়েতে বেড়া বিয়েতে বেড়ি তারা এটা বাইরে চলবে সবসময়। ঠিক আছে? আমরা পড়ালেখা করি, আসেন। তো বলতেছে যে এই বাক্যের সাবজেক্টটা কি দেখেন, দা 2022 ডেথ মানে 2022 সালের মৃত্যু কার? অফ শাইরিন আবু আকলেহ। উচ্চারণগুলো আমাদের আসলে হয় না, আরবি উচ্চারণ তো। এটা কি করছে? আহ, আম, আপনার এই বাক্যটা কিন্তু অনেক জটিল একটা বাক্য। ঠিক আছে? তো ঠান্ডা মাথায় পড়েন এবং বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এটা আপনাদেরকে বুঝাবেন আসলে এইভাবে, স্পার্কড ইন্টারন্যাশনাল আউটরিচ। ঠিক আছে? অ্যান্ড কি? অ্যান্ড মানে এখানে সাবজেক্ট কিন্তু ওই একটাই। এই যে আমি হলুদ মার্ক করে দেই যে এই ভদ্রলোকের 2022-এর মৃত্যুটা এটা কি করেছিল? স্পার্ক করেছিল ইন্টারন্যাশনাল আউটরিচকে। অ্যান্ড ব্রড করেছিল, কি এনেছিল ভাই? রিনিউড রিনিউড ফোকাস টু দ্য ডেঞ্জার ডেঞ্জার্স অফ জার্নালিস্ট। ঠিক আছে? মানে কি? ঠিক আছে, একটু দাঁড়ান তো, আমি একটু ভুল করলাম কিনা। আচ্ছা সরি।
কোথায় যেতে পারবো? ওই পেনশনে আমি যাবো না, আমি 30 সালে চাকরি ছেড়ে দেবো, টেনশন করো না, ঠিক আছে? হ্যাঁ, পেনশনে যাওয়া নিয়ে আমার খেয়ালে কাজ কাম নাই। এটা হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বুঝতে পারছেন না? যে এই ভদ্রলোকের 2022 সালের মৃত্যুটা আন্তর্জাতিক বিক্ষোভ সৃষ্টি করে যায়, গড়ে তুলেছিল, এবং বিপদটাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছিল। বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ দাদা। মানে ওদের জার্নালিজের বিপদটাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে। এইবার দেখেন, এই যে টু প্রিপোজিশনের অবজেক্ট, দ্য ডেঞ্জার, এটার জন্য প্রথমে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনা হয়েছে। সেটা কি? যে জার্নালিস্টস ফেস ইট। এই ইটটা কোনটা? দ্য ডেঞ্জারসটা ইন কনফ্লিক্ট জোনস। কোন বিপদটাকে নতুন করে আলোচনার মুখে আলোচনায় এনেছিল? যেই বিপদটা হচ্ছে বিভিন্ন কনফ্লিক্ট জোনে, সংঘাতপূর্ণ অঞ্চলে বা এলাকায় আপনার সাংবাদিকরা মুখোমুখি হয়ে থাকে। তাইলে লজিক্যালি, দাঁড়ান, হাত ভর্তি জোছনার আলো, এই যে দেখেন, এই ইটটা আমি মনে মনে কাইটে দিলাম। কাইটা দিলে এখানে অবশ্যই আমি কি লিখবো? দ্যাট লিখবো, তাই না ভাই? বলেন তো বুদ্ধি করে। দ্যাট জার্নালিস্ট ফেস ইন কনফ্লিক্ট জোন, ঠিক আছে কিনা বলেন? ইয়েস অর নো? জি দাদা। আমি যদি এখানে দ্যাট এর পরে যেহেতু সাবজেক্ট, তারপরে আর তো দ্যাটটা বাদ দিলে কোনো সমস্যা আছে বলুন? না। আছে? নাই কিন্তু। থাকে ব্যাংকে। এখন দেখেন, এখন দেখেন, এই অডিও অফ করে কথাবার্তা বলবেন। ভাই মিউট করেন প্লিজ, কাইন্ডলি ভাই এই প্লিজ। আপনার এই কাজগুলো করেন, আমি খুব এসে বিরক্ত বলতাম। হই। এইগুলো খুব থাকে বিরক্তিকর, প্রায় 70 খুবই বার। প্যাথেটিক। নাইমুর রহমান নিশাত, দয়া করে অডিও অফ করেন, নাহলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। ধরুন কান্নাকাটি করবেন আমার লগে, সুমন ভাই খারাপ, সুমন ভাই গালিগালাজ করে বলবেন। কেন? আপনিও ভালো করে পড়েন, আমরাও পড়ি। এখন দেখেন, এই পর্যন্ত বুঝতে পারছি না আমরা সবাই? একটু বলেন তো ভাই। হ্যাঁ দাদা। আমরা এগুলো বুঝতে পারছি, ঠিক আছে? এখন দেখেন কি বলছে। দাদা, ইফ ইউ ডু নট মাইন্ড, আই উড লাইক টু আস্ক ইউ এ থিং। হ্যাভ ইউ কমিটেড এনি রিলেশনশিপ উইথ এনিওয়ান? আমি আমার জীবনে মোট প্রেম করেছি 3টা, ঠিক আছে? আমি একটু বলি, আমার জীবনে প্রেম করেছি মোট 3টা, অফার করেছি মোট 16টা, রিজেক্টেড ফ্রম অল অফ দেম, আর অফার পেয়েছি জীবনে 81টা। এরপরে আমি ভালো হয়ে গেছি, ঠিক না উর্মি? হ্যাঁ, আমি ভালো হইনি এখনো। আমি কোনো প্রেম টেম করি কারোর সাথে? আমি কত ভালো ক্লিন ক্যারেক্টার একটা ছেলে, তুমি এই কথা বলতে পারলে তো স্টুডেন্টের সামনে কষ্ট পাইলাম। মনে থাকবো। আচ্ছা, না পড়ি, আসেন তারপর ঝগড়া করবো, হ্যাঁ? তো এখন ধরেন, এই যে বাক্যের সাবজেক্ট, দ্য ডেথ অফ মিস্টার শিরেন আবু আকলে, এই উনার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। এই যে এই অফ প্রিপোজিশনের যে অবজেক্ট শিরেন আবু আকলে, ঠিক আছে? এই হি ইজ এ ভ্যাটেরান, ভ্যাটেরান মানে অভিজ্ঞ, ভ্যাটেরান জার্নালিস্ট। তিনি একজন কি? ভ্যাটেরান জার্নালিস্ট, মানে খুব অভিজ্ঞ একজন জার্নালিস্ট। তাহলে হি কেটে লজিক্যালি আমি এখানে আনবো হু ইজ এ ভ্যাটেরান জার্নালিস্ট। কথা কি ঠিক আছে না কোনো ভুল আছে? বলতে হবে আমাকে দয়া করে। ঠিক দাদা। ঠিক আছে। 100% ঠিক। আচ্ছা, আমি যদি এখান থেকে আপনার হু কাটি, ইজ কাটি, থাকবে হচ্ছে এ ভ্যাটেরান জার্নালিস্ট, তাহলে আগেও একটা কমা হবে, জার্নালিস্টের পরেও একটা কমা হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? টেল মি। হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক অ্যাপোজিটিভের কারণে দাদা। হ্যাঁ, অ্যাপোজিটিভ ইজ অলওয়েজ নন রেস্ট্রিকটিভ ইউজুয়ালি। সো আমি এটাকে কমা দিয়ে আলাদা করে দেবো। বুঝতে পারছি এটা আমরা সবাই? জি দাদা। হ্যাঁ দাদা। একজন কি লিখছে? আল্লাহ! আর জন্য হাসির ইমোজি দিছে। কি রে ভাই, মানুষ আমাকে ভালোবাসতে পারে না, আমি দেখতে দাদা কালো। আপনার জীবনে কিছু কিছু গল্প জানি তো, এই জন্য জিজ্ঞেস করছি দাদা, মনে কিছু হ্যাঁ, নেই। না জানার কি আছে? প্রেম মানুষের জীবনে আসবেই, আমি তুলা রাশির মানুষ, ঠিক আছে? দাদা আমি আপনার জীবনের গল্পে ইন্সপায়ার্ড, এই জন্য আপনাকে খুব আপনি ভালো। ইন্সপায়ার্ড হয়ে সুখে থাকেন, ঠিক আছে? আর নিজে বাস খান বসে বসে। দাদাকে আমি 16 সাল থেকে চিনি। ও আচ্ছা, তো অনেকদিন ধরে আমাকে চেনেন আপনি। এবার দেখেন ভাই, এই যে লিখলেন হি ইজ এ ভেটেরান জার্নালিস্ট, এই যে ই, হি হলো সাবজেক্ট,
আর ইজ হইলো ভার্ব, এ হইলো এ ভেটেরান জার্নালিস্ট হচ্ছে আপনার কমপ্লিমেন্ট বা অবজেক্ট যেটাই বলেন। আমি এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। আমি কি লিখবো? হি। এই হি দিয়ে কাকে বোঝাচ্ছি? এইবার মশা কামড়াইতেছে, ভেটেরান জার্নালিস্টকে বোঝাচ্ছি। ওয়াজ শুড, হি ওয়াজ শুড। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমি ভেটেরান জার্নালিস্টের অ্যাডজেক্টিভ ক্লজ বানাতে পারবো। কারণ কি, হি দিয়ে আমি ওই ভেটেরান জার্নালিস্টকেই বুঝাইছি। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জন্য আমি একটা অ্যাডভার্ব ক্লজ লগে রাখছি। কখন? হোয়াইল হি ওয়াজ ওভারঅল কভারিং এ রেইড। তিনি একটা মানে রেড হইতেছিল, রেডটাকে উনি কভার করতেছিল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমি কি করতে যাচ্ছি? ভেটেরান জার্নালিস্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ করতে যাচ্ছি। তাহলে আমি এই এটাতে কাটবো প্রথমে। এই যে কাইটা আমি লিখবো হচ্ছে হু ওয়াজ শুট হোয়াইল হি ওয়াজ কভারিং এ রেড। ভাই বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নো বলেন প্লিজ। জি দাদা, জি দাদা। বুঝতে পারছেন? ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ধরতে পারবেন। এই যে বাক্যটা লিখলেন, হি ওয়াজ শুট হোয়াইল হি ওয়াজ কভারিং এ রেড, এখানকার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে হি কাটবো, ওয়াজ কাটবো এখানে। হোয়াইল কভারিং এর, যেহেতু আইএনজি আছে, কোনো চেঞ্জের দরকার নাই। বুঝতে পারছি না বিষয়টা? আপনারা অলরেডি বলেন তো। হ্যাঁ দাদা। দাদা একইভাবে এখানেও হি কাটবো, ওয়াজ কাটবো, কভারিং হয়ে যাবে। এখন দেখেন, হু ওয়াজ শুট, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে কিন্তু হু ওয়াজ শুটটাও কাটা যাবে। হু কাটবো, ওয়াজ কাটবো, শুট হোয়াইল কভারিং এর রেট। ধরতে পারছেন বিষয়টা সবাই? দাদা হ্যাঁ। এটা বুঝছি, ইটেরটা একবার যদি বলতেন না তো, কনফ্লিক্ট জোনটা। ইটেরটা কি বুঝেন নাই ভাই? দাঁড়া, এটা শেষ করে নিই। তাহলে শুট হোয়াইল কভারিং এ রেট, তাহলে এটাও আমি জার্নালিস্টের সাথে বসাতে পারি। তাহলে বসবে কোথায়? কমার আগে না পরে? কমার আগে বসবে, কারণ জার্নালিস্ট যেহেতু কমা দিয়ে আলাদা করছেন, এর সাথে কানেক্টেড সবকিছু আলাদা হয়ে যাবে। এই দেখেন, এ ভেটেরান জার্নালিস্ট শুট হোয়াইল কভারিং এ রেট। বুঝতে পারছি ব্যাপারটা আমরা সবাই? জি হ্যাঁ দাদা। দাদা। দেখছেন, এই একটা বাক্যের মধ্যে সে কতগুলা জিনিস পেঁচাইছে। দেখছেন, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা অ্যাপোজিটিভ, তারপরে আর একটা পাস্ট পার্টিসিপিয়াল, তার লগে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ, তারপরে এখান দিয়ে দ্যাট যুক্ত একটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখছেন কত কিছু করছে। ওই দেড় যুক্ত অ্যাডিটিভ ক্লজ এটা একটু ক্লিয়ার করবেন। আর এটা না বোঝার কি আছে? আপনি কনফ্লিক্ট জোনের জন্য, সরি কই গেল, এই যে টু টু প্রিপোজিশনের যে অবজেক্ট দ্য ডেঞ্জার, এই ডেঞ্জারের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন। কি? জার্নালিস্ট ফেস ইট। ইট মানে কি? ডেঞ্জার গুলা। ইন কনফ্লিক্ট জোন, মানে জার্নালিস্টরা এই ধরনের বিপদগুলা কনফ্লিক্ট জোনের মুখোমুখি হচ্ছে। তাহলে ইট কেটে বা ডেঞ্জারটা কেটে আমি এখানে লিখবো দ্যাট। দ্যাট লিখে বাকিটা বসাই দিলাম যে জার্নালিস্ট ফেস ইন দ্য কনফ্লিক্ট জোন। হয়ে গেল, শেষ। এবার দ্যাটটা বাদ দিয়ে দিছি। কি বুঝেন নাই? বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। বুঝছি দাদা। জি ওকে, আজকে আর পারবো না। কে জানি অনেকগুলো সেন্টেন্স দাদা, দিচ্ছিল, ওনাকে একটা মনে question মেইলে আমি করবো? বলছিলাম যে সেন্টেন্স গুলো দিতে, হ্যাঁ কিন্তু আমি দাদা কাজ করতে ভুলে গেছি। গিয়ে পরের ক্লাসে দিয়েন ভাই, ঠিক আছে? ক্ষমা করে দিন আজকে। দাদা। আচ্ছা অনেক দাদা। কথাবার্তা বললাম। নমস্কার দাদা। নমস্কার। ভালো করে পড়েন। এই আমরা মনে হয় কালকে একটা কোর্স রান করবো আইবি এর, ঠিক আছে? জি ওই দাদা। করতে, এটা আমি সচরাচর কখনো আপনার করি না, মানে এই হ্যাঁ মানে দাদা। ভর্তি হন ভর্তি হন এই টাইপের ব্র্যান্ডিং গুলো আমি কোনো ব্যাচে গিয়ে করি না, হ্যাঁ। কিন্তু এই কোর্সটা আপনারা যদি সম্ভব হয় ভর্তি হয়েন। কেন ভর্তি হয়েন? মানে আপনার পকেট থেকে টাকা খসানোর জন্য বলতেছি না, কারণ এই কোর্সটাতে আমি আইবি এর এমবি এর ফুল সিলেবাসটাই রাখছি, ঠিক আছে? তো আপনার হচ্ছে হবে, কি বলে, মানে প্রিপারেশনটা আরো বেশি বুস্ট হবে। আমি এই সকল ব্র্যান্ডিং সচরাচর করি না, আমি জাস্ট বললাম যদি ভালো লাগে ভর্তি হতে পারেন। ফি কত? এটার ফিট হয়তো বা 800 থেকে 900 টাকা হবে, কারণ 1 বছর মেয়াদি কোর্স দিব তো, এই জন্য আর কি, ঠিক আছে? এখানে হ্যাঁ কি? দাদা, আপনার প্রোফাইল থেকে কি এটা ডিটেলসে পোস্ট করবেন না কালকে? হ্যাঁ, আপনার হ্যাঁ, জানাবো প্রোফাইল থেকে জানাবো। কি করে এটা আমার টাইম দেন, আমি দিব। আমার টাইম দেন দিব, দেখেন। একজন কি বলছে, দাদা ক্লাস কি জুমে হবে? ডেডলাইন কবে? ক্লাস জুমে হবে। আমার তারেক ভাইয়ের ক্লাস সব হচ্ছে আপনার ইয়েতে হবে, ফেসবুকে হবে। আমাদের ক্লাস সব জুমে হবে। আমি আসলে ফেসবুকে ক্লাস নিয়ে কমফোর্ট ফিল করি না, যেটা সত্যি কথা। আমরা কিন্তু ওই যে দাদা ওখানে আরো তো ডিপ ডিপ অ্যানালিসিস হবে না দাদা, হ্যাঁ, হ্যাঁ, এমবিএ ওটাতে? হ্যাঁ, 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 কারণ আইবিএ প্রিপারেশনে কিছু বিষয় থাকে যে খুব সূক্ষ্ম বিষয় নিয়ে কথাবার্তা বলতে হয়। আহ, 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 আম, কি বলে, নিজেকে স্বঘোষিত ক্যারেক্টারের ঝামেলা আছে বলেন? আমার ক্যারেক্টারে তো কোনো ঝামেলা নাই। আমার ক্যারেক্টারে কি ঝামেলা আছে ভাই? আমি কমপ্লিটলি ফ্ললেস একজন পার্সন। আমি যা বলি একদম সরাসরি বলে দিই, ঠিক আছে?
ওকে, আমার ক্যারেক্টারে কোনো ঝামেলা নেই। ও মা, অনেক পড়ায় ফেলছে আপনাদেরকে আজকে, তাই না? আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলেন বলেন, দ্রুত বলেন। অফ টপিক্স দাদা। বলেন বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। দাদা জানা ছিল যে মানে কেউ যদি আসলে ইংরেজি মানে আইএলটিএস এর প্রিপারেশন নিতে চায় তাহলে তার আসলে বিগিনিং কি করা উচিত? আইএলটিএস এর প্রিপারেশনের জন্য বিগিনিং আপনি কি করবেন? আপনার আইএলটিএস তো দেখেন, আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই, হ্যাঁ, এটা তো দরকার হবে না আমাদের।